মোহতারাম মুফতি মুজিবুর রহমান সাহেব, আমি শেষ করব, আমি 2 মিনিটে 1 মিনিটে শেষ করব। না না, শেষ করতে বলতেছি না, আপনি আলোচনা করেন। এই যে আপনি বললেন ওনার চাল চলন, আব্দুল কুদ্দুস সাহেব হুজুরের চাল চলন, আপনি তো ওনার ছাত্র, আপনি ওনার কাছে বুখারী পড়েছেন, তিরমিজি পড়েছেন, তারপরে বলেছেন উনি আপনাকে বলার সুযোগ করে দিয়েছেন বিদায় আপনি সমালোচনা করতে বাধ্য হয়েছেন। হ্যাঁ, ইসলাম আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে, কেউ যদি সমালোচনা করার মতো আচরণ করে তার সমালোচনা করতে হবে। সব জায়গার মধ্যে হুজুর হুজুর করলে চলবে না, কারণ একজন হুজুর হুজুরের কাজ না করলে হুজুর হুজুর করা মানে জাতির ক্ষতি করা। আব্দুল সাহেবের এমন কি চাল চলন যেই জন্য এলাকার মানুষ দেখতে পারে না? আপনি আংশিক যদি কিছু বলতেন। আমি ওদিকে যেতে চাচ্ছিলাম না। আচ্ছা, শুধু এতটুকু বলি, আমি আপনার কাছে আমার অনুরোধ, ওদিকে আপনি আমাকে নেবেন না, যেহেতু এটা লাইভ প্রোগ্রাম। ওনাদের অনেক ক্ষমতা দেয়, অনেক ক্ষমতা। আমি এই অল্প বয়সে জেলের বাদ থেকে চাই না। শুধু এতটুকু বলি, উনি আপনি কি বলতে চাচ্ছেন, জেলের কথা বলতেছেন কেন? আপনি কি বলতে চাচ্ছেন? তার মানে কি সন্ত্রাসের সাথে ওনাদের যোগাযোগ আছে নাকি? না, সন্ত্রাসের সাথে যোগাযোগ আছে সেটা আমি বলি না। কষ্ট করেন আজকে জাতির কাছে আমরা আমানত। আমি মাঝখানে ঢুকছি, একটু আমি মাঝখানে ঢুকছি। তোমারই ভাই, জি ওয়াজেদুল ভাই, আমার মনে হয় আলোচনা কিন্তু ব্যক্তি কেন্দ্রিক চলে যায় না, ব্যক্তি কেন্দ্রিক না, আলোচনার মাঝখানে কোনো প্রসঙ্গ আসলে তো বলতেই হবে। আচ্ছা ঠিক আছে, মুহতারাম মুফতি মুজিবুর রহমান তাসকিন ভাই, আপনার কাছে ইনশাআল্লাহ আবারও আমরা আসব। আপনি যে জিনিসটা বলতে চাচ্ছেন না, জোর করে আপনাকে বলাইতে চাই না। ইনশাআল্লাহ আমি একটু ইন্টারফেয়ার করি, সামান্য একটু ইন্টারফেয়ার করতে চাই। মুজিবুর রহমান তাসকিন সাহেবের কথা থেকে উনি কেন আতঙ্কিত? দেখেন, যেখানে এত বড় একটা কেলেঙ্কারি ফাঁস হলো, সেখানে কোথায় এটার সুরাহা করা হবে, কোথায় এটা সমাধান করা উচিত, কোথায় এটা বিচার আচার করা উচিত, কওমির ইমেজ রক্ষা করা উচিত, সেগুলি না করে উল্টো কে ফাঁস করলো, কে কে এটার মধ্যে কমেন্ট করলো, তাদেরকে হুমকি ধামকি এবং খুঁজে বেড়ানো হচ্ছে। এটা কি প্রমাণ করে মুজিবুর রহমান তাসকিন কেন ভয় পাবে না বলেন? রীতিমতো পেশি শক্তি, প্রশাসনিক শক্তি। ফরিদাবাদের অফিসে বসে আব্দুল কুদ্দুস সাহেব এই কথা পর্যন্ত বলতে যে আমি ওসমান মোহাম্মদকে বের করেই ছাড়বো। এবং পুলিশের যে আইটি বিভাগের যে বিভিন্ন আইটি বিভাগের লোকজন আছে, তারা বর্তমানে ফরিদাবাদে বিভিন্ন সময় এইসব বিষয় নিয়ে সেরা অ্যাক্টিভ। তারা তো এই বিষয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম না। এলাকাবাসীর সাথে ওনার সম্পর্কটা খুব একটা ভালো না, যে কারণেই হোক। তো এই কারণে আর কি, যেটা বলতেছিলাম, ফরিদাবাদে বিশাল বড় মাদ্রাসা পরিচালনা করে আপনি ব্যাপাকের কত বিশাল বড় একটা বোর্ডের দায়িত্ব নেবেন, পরিচালনা করতে এখানে সমস্যা হবেই। এ কারণে আমি মনে করি ব্যাপাকের এমন কাউকে মহাসচিব বানানো দরকার যিনি শুধুমাত্র ব্যাপাক নিয়ে টেনশন করবেন। আব্দুল জব্বার জাহানাবাদী সাহেব যেভাবে সমগ্র জীবন যৌবন পুরোটা দিয়ে গেছেন ব্যাপাককে, এমন একজন তরুণ হানিফ জলান্ধরি আমাদের বাংলাদেশে দরকার, যিনি ওনার জীবন যৌবন দিয়ে ব্যাপাককে একটি আদর্শিক এবং পেশাদারী বোর্ড হিসাবে, শিক্ষা বোর্ড হিসাবে আমাদের সামনে জাতিকে উপহার দিবেন। এই জন্য আমাদের এমন একজন লোক দরকার। আলহামদুলিল্লাহ, আপনাকে আন্তরিক মোবারকবাদ, জাযাকাল্লাহ। অনেক সুন্দর আলোচনা করেছেন। আপনার আলোচনার থেকে আমরা এবং আজকে লাইভে যারা সম্পৃক্ত আশা করি অনেক কিছুই বুঝতে পেরেছে। আপনাকে আন্তরিক মোবারকবাদ। মুহতারাম মুফতি মাসুম আহমদ হাফিজাহুল্লাহ, আমি আপনার কাছেই যাচ্ছি, যেহেতু আপনি আলোচনার মধ্যে একটু শেয়ার করেছিলেন, তো আমি আপনার কাছেই একটু আগাম চলে আসলাম। আপনি যেই বিষয়টা শেয়ার করেছিলেন সেইটাও বলবেন, পাশাপাশি আমি আপনাকে একটা প্রশ্ন করব। বর্তমান মহাসচিব আব্দুল কুদ্দুস সাহেব হাফিজাহুল্লাহ, উনি অনেক বড় আলেম, অনেক বড় বুজুর্গ, আমরা সবই স্বীকার করি। কিন্তু একজন ব্যক্তি কয়টা দায়িত্ব পালন করতে পারে? একদিকে উনি ফরিদাবাদের মহাপরিচালক, আবার তিনি হাটাজারি মাদ্রাসার সম্মানিত শুরা সদস্য, আরো অনেক সামাজিক কর্মকাণ্ডের সাথে উনি সম্পৃক্ত আছেন, আবার বিভাগের মহাসচিব, আবার সিনিয়র সহসভাপতির পোস্টটাও কুক্ষিগত করেছেন। কারণ এইটা যদি কুক্ষিগত না করেন তাহলে তো ওই যে হায়াতুল আউলিয়া ওই জায়গার মধ্যে কো চেয়ারম্যানের দায়িত্ব নিতে পারেন না। এইটা নিতে হইলে সিনিয়র সহসভাপতির দায়িত্ব দরকার। তো উনি একজন ব্যক্তি, একদিকে আশরাফ আলী হুজুরের মৃত্যুর পরপর কো চেয়ারম্যানের পদ নিয়েছেন হায়াতুল আউলিয়া, এইটা নেওয়ার জন্য কুক্ষিগত করেছেন বিভাগের সিনিয়র সহসভাপতির পোস্ট। এর আগে মূলত উনি ছিলেন মহাসচিব, আবার ফরিদাবাদের মহাপরিচালক, আবার হাটাজারি শুরা সদস্য,
এই ব্যক্তির তো আরো কত কাজকর্ম আছে, থাকতে পারে, আমরা সহজেই বুঝি। ওনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য তো সবাই পাগল, বিশেষ করে ছাটুকাররাও পাগল। তো একজন ব্যক্তি কয়টা দায়িত্ব নিতে পারে এবং কয়টা দায়িত্ব পালন করতে পারে, এবং এই ব্যক্তির দ্বারা বেফাক কি উন্নতি হবে নাকি অবনতি হবে, বেফাকের সুনাম হবে নাকি দুর্নাম হবে, হায়াতুল আউলিয়ার সুনাম হবে নাকি দুর্নাম হবে, বাস্তবতাটা কি, এই জিনিসটা যদি আপনি স্পষ্ট করতেন এবং খুলুসিয়াতের সাথে তাত্ত্বিক কথাগুলো বলতেন, একটাও যদি মনের মধ্যে লুকায়া না রাখেন, আমরা চিহ্নিত হয়ে গেছি, লুকায়া রেখা কোনো লাভ নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. প্রিয় দর্শকবৃন্দ, দেশ এবং বিদেশ থেকে আপনারা যারা আমাদের এই লাইভে অংশগ্রহণ করেছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারক। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকেন, এই প্রত্যাশাই করি। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা ডিসক্রিপশনে মনে হয় ইতিমধ্যে দেখে ফেলেছেন, আমাদের আজকের লাইভের বিষয় হচ্ছে বেফাক এবং সাম্প্রতিক বিষয়সমূহ। দেশের বরেণ্য উলামায়ে কেরামগণ আজকের এই লাইভে উপস্থিত হয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা কেউ এই পৃথিবীর মধ্যে বাঁচব না, 2 দিন আগে বা পরে একের পর এক আমাদের সবাইকে চলে যেতে হবে। তাই আজকে আমি আমার সংক্ষিপ্ত খুতবার মধ্যে কুরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, যে আয়াতে কারিমায় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার বান্দাবান্দি সকল, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং লক্ষ্য করে দেখো আগামী দিনের জন্য কি সঞ্চয় করেছো। কিয়ামতের দিন আমাদের সবাইকে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আমাদের সব কর্মকাণ্ডের খবর আল্লাহ পাক জানেন। কে ভালো করেছেন, কে ভালো করেননি, কে মন্দ করেছেন, কে মন্দকে সহযোগিতা করেছেন, সব আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তাই কিয়ামতের দিন যেহেতু আমাদেরকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে, আমরা যে যেখানে আছি প্রত্যেকেই যেন সততার সাথে, নিষ্ঠার সাথে, আমানতদারির সাথে আমাদের কার্যক্রম পরিচালনা করি। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমরা মহান আল্লাহ পাকের শাহী দরবারে সেই প্রত্যাশাই করব। প্রিয় দর্শকবৃন্দ, তো আসুন আর লম্বা ভূমিকা না দিয়ে আমি মূল আলোচনায় চলে যাব। আপনারা হয়তো অপেক্ষায় আছেন। আমি শুরুতেই আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত মেহমান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির সান্নিধ্যে, যিনি দীর্ঘদিন ছিলেন, যিনি বহু গ্রন্থ প্রণেতা এবং মিডিয়া ব্যক্তিত্ব, বনানী করাই টিএনটি কলোনি জামিয়া মুহাম্মদিয়া মাদ্রাসার স্বনামধন্য মুহাদ্দিস, সুযোগ্য ভাইস প্রিন্সিপাল মুহতারাম মুফতি ওয়াজেদ আলী ভাইয়ের কাছ থেকে আমরা প্রথমে আলোচনা শুনব। মুহতারাম মুফতি ওয়াজেদ আলী ভাই, আপনি কি আমার কথা শুনছেন? জি, শুনছি। আচ্ছা মুহতারাম মুফতি ওয়াজেদ আলী ভাই, আজকে বেফাক এবং হায়াতুল আউলিয়া এই দুইটা আমাদের কওমি অঙ্গনের দুইটা বড় প্রতিষ্ঠান, বোর্ড, যে বোর্ডের মাধ্যমে লক্ষ লক্ষ তালিবুল ইলম ছাত্রছাত্রীদের আমরা অবস্থান সম্পর্কে জানতে পারি। সারা বছর পড়াশোনা করে তারা পরীক্ষায় অংশগ্রহণ করে কি রেজাল্ট করেছে আমরা তাদের তথ্য জানতে পারি। আসলে বেফাক এবং হায়াতুল আউলিয়া এই দুইটাই কিন্তু আমাদের কাছে বিশাল দুইটা প্রতিষ্ঠান, আমাদের প্রাণের প্রতিষ্ঠান, আমাদের আত্মিক প্রতিষ্ঠান। তো আজকে বেফাকের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং আমানতের খেয়ানতের অনেক লক্ষণ আমরা দেখতেছি। কওমি অঙ্গনকে সবাই সম্মান করে, ভালোবাসে এবং বিশ্বাস করে। তো আজকে আমরা কওমিপন্থী উলামায়ে কেরামগণ যারা বেফাক এবং হাইয়ার গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি, হয়তোবা অনেকের দায়িত্ব প্রাপ্তিটাও সঠিক না, যদি আমরা সত্য কথা বলি।
কারণ দেখি একজন একাধিক পদে প্রতিষ্ঠিত আছেন, যেটা কখনো সাপোর্ট করে না, ইসলামেও সাপোর্ট করে না, বাস্তবতায়ও সাপোর্ট করে না। কারণ একজন তার নিজের একটা দায়িত্বই পালন করতে পারে না, অনেকগুলো দায়িত্ব কিভাবে সে পালন করবে। তো যাই হোক, আমরা এই সমস্ত আলোচনায় পর্যায়ক্রমে যাব। তো মোহতারাম মুফতি ওয়াজেদ আলী ভাই, আপনার কাছে জানতে চাই, আজকের বেফাক এর পিছনে অতীতে যারা রক্ত ঘাম জড়িয়ে রেখে গেছেন, বেফাক উভয় সময়ের মূল্যায়ন, অতীত এবং আজকে বর্তমান, এই অতীতের বেফাক এবং বর্তমানের বেফাক কি পার্থক্য, অতীতে কেমন ছিল আর বর্তমানে কোন অবস্থায় আছে, এবং অতীতে যারা দায়িত্ব পালন করেছেন তারা আমানতদারির কতটুক মানে যথার্থতা প্রমাণ করতে পেরেছিলেন, আর আজকে যারা দায়িত্বে আছে তারা আমানতদারি রক্ষা করতে পারতেছেন নাকি খেয়ানতের বোঝা মাথায় বহন করতেছেন। আপনার কাছ থেকে জানতে চাই, বেফাকের অতীত এবং বর্তমানকে যদি সুন্দরভাবে সুস্পষ্টভাবে আপনি যদি মূল্যায়ন করেন, অবশ্যই আমানতের সাথে মূল্যায়ন করবেন। কে খুশি হবে কে বেজার হবে দেখার বিষয় না, আমরা জাতির উদ্দেশ্যে সঠিক তথ্যটা, সঠিক বার্তা, মেসেজটি পৌঁছাইতে চাই। আপনি মনে রাখবেন, আমাদের প্রত্যেকটা কথার জন্য আল্লাহ পাক সাক্ষী, আমরা একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির দিকে লক্ষ্য রেখেই আমরা কথা বলবো। আজকের উপস্থাপনা হবে ইনশাআল্লাহ। তো আপনার কাছ থেকে বেফাকের অতীত এবং বর্তমান সম্পর্কে আমরা জানতে চাই। আমি প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অপরিত শুকরিয়া আদায় করছি যে আজকের এই সংকটময় মুহূর্তে আমরা কিছু তরুণ আলেম জাতির এই সংকটকালে কিছু আলোচনা নিয়ে একত্রিত হওয়া, সেই ব্যবস্থাটা মুফতি নুরুজ্জামান নোমানী ভাইয়ের পেজ থেকে ব্যবস্থা করে দেওয়া, আপনাকেও ধন্যবাদ জানাই। সাথে সাথে আজকের বিভিন্ন গুরুত্বপূর্ণ সম্মানিত আলোচকদের ধন্যবাদ জানাই আমাদের অগণিত দর্শক শ্রোতাদেরকে। যে প্রশ্নটুকু আপনি আমাকে রেখেছেন, বেফাকের অতীত আর বর্তমান মূল্যায়ন, বেফাক গঠনের একটু আলোচনাটা করে তারপরে চলে আসতেছি। আমি লম্বা কথা বলবো না, আজকে অনেক গুরুত্বপূর্ণ অতিথি আছে। আমি আসছি প্রথম কথা, বেফাক গঠন হওয়ার যে প্রক্রিয়াটা শুরু হয়েছিল সর্বপ্রথম 1978 সালে। স্বাধীনতার পর এমনত মাদ্রাসাগুলি কিছুদিন সাময়িক বন্ধ ছিল। বন্ধ থাকার পর যখন মাদ্রাসাগুলি খুলে দেওয়া হলো, তখন যার যার মতো বিক্ষিপ্ত অবস্থায় মাদ্রাসাগুলি, এক ধরনের নেতৃত্ব শূন্যতা, অপরদিকে জেলা ভিত্তিক কিছু স্থানীয়ভাবে বোর্ড বা এদারা তৈরি হয়ে আলাদা আলাদা হচ্ছে, সম্মিলিত শক্তি একটা ছিল না। সেই চিন্তাটা তখন আমাদের আকাবির হযরতদের মাথায় আসলো। সেই চিন্তাকে সামনে রেখে 1978 সালের 23, 24, 25 এপ্রিল লাগাতার 3 দিন লালবাগ শায়েস্তা খান হলে সারা বাংলাদেশের সমস্ত জাতীয় উলামা ইকরামদেরকে নিয়ে 3 দিন ব্যাপী একটা কনফারেন্স। সেই 3 দিন ব্যাপী কনফারেন্সের 23 এপ্রিল প্রথম 1978 ইংরেজি রোজ সোমবার প্রথম অধিবেশন, অর্থাৎ প্রথম দিনের প্রথম অধিবেশন যখন শুরু হয় উলামা কনফারেন্সের, সেটাতে সভাপতিত্ব করেছিলেন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক নাব্বারাল্লাহু মারকাদাহু, এবং সেখানে প্রধান অতিথি হিসেবে সেদিন বক্তব্য রেখেছিলেন তৎকালীন সময়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত, তিনি ফুয়াদ আব্দুল হামিদ নাম ছিল উনি। দিনব্যাপী প্রোগ্রাম শেষ হলো দ্বিতীয় দিন 24 এপ্রিল রোজ মঙ্গলবার 1978 ইংরেজি। দ্বিতীয় দিনও সেই কনফারেন্স হলো, দিনব্যাপী কনফারেন্স এবং উলামা ইকরামের আলোচনা বিষয়ভিত্তিক। দ্বিতীয় দিনের সভাপতিত্ব করেছিলেন হযরত শেখ আব্দুল করিম শাইখে কৌরিয়া রাহিমাহুল্লাহ তাআলা। তৃতীয় দিন অর্থাৎ শেষ দিন 25 এপ্রিল 1978 ইংরেজি রোজ বুধবার, বেফাক তখনও নামটা হয় নাই, এই যে উলামা কনফারেন্স হচ্ছিল জাতীয়ভাবে 23 এপ্রিল, 24 এপ্রিল, 25 এপ্রিল 1978 ইংরেজি, তো 3 দিন ব্যাপী লাগাতার প্রোগ্রাম এখানে হচ্ছে। দেশের সমস্ত শীর্ষ উলামা ইকরামগণ আসছেন, প্রোগ্রাম একের পর এক হচ্ছে, বক্তব্য রাখছেন, কর্মসূচি দিচ্ছেন এবং পরিকল্পনা প্রণয়ন হচ্ছেন। সবকিছুর সমাপনী যেদিন হবে 23 এপ্রিল আর 25 এপ্রিল শেষ দিন বুধবার, সেই দিন শেষ অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন আলহাজ মোহাম্মদ হাজী ইউনুস সাহেব রাহিমাহুল্লাহ তাআলা পটিয়া।
তো 3 দিনের 3 মহান ব্যক্তি সভাপতিত্ব করলেন। হাজী ইউনূস সাহেব শেষ দিন সভাপতিত্ব করলেন এবং সেই দিন গঠিত হয় আজকে আপনার প্রশ্নে আমাকে যে করেছিলেন যে বেফাক নিয়ে, সেই দিনে নাম আসে বেফাকুল মাদারিসিল কওমিয়া বাংলাদেশ, তথা বাংলাদেশের সমস্ত মাদ্রাসার ঐক্যবদ্ধ একটি জাতীয় প্ল্যাটফর্ম প্রতিষ্ঠান। এবং এই প্রতিষ্ঠান বেফাক নাম ধারণ করার পরে 3 দিনের লাগাতার কনফারেন্সের শেষ অধিবেশনে এবং সমাপনী মোনাজাত করেছিলেন আল্লাহর ওলি যুগ শ্রেষ্ঠ বুজুর্গ হযরত মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রাহিমাহুল্লাহ তাআলা। আমি একটু বলি যে গঠন প্রক্রিয়ায় এই যাবতীয় কাজগুলি তখন আঞ্জামের মধ্যে ছিলেন আব্দুল জব্বার সাহেব রাহিমাহুল্লাহ তাআলা, মাওলানা মহিউদ্দিন খান রাহিমাহুল্লাহ তাআলা, ওয়াইদুল হক রাহিমাহুল্লাহ তাআলা সহ আরো শামসুদ্দিন কাসিম রাহিমাহুল্লাহ তাআলা সহ আরো অন্যান্য বুজুর্গানে দিন তারা আজকে নেই। ওনারা যাবতীয় কাজটা আঞ্জাম দেওয়ার জন্য প্রক্রিয়ার কাজগুলি সামলাইছেন, আর এই মহান ব্যক্তিরা সভাপতিত্ব করেছেন এবং শেষ বুজুর্গ দিয়ে মোনাজাতের মাধ্যমে বেফাকুল মাদারিস নামে আত্মপ্রকাশ ঘটে 1978 সালের 25 এপ্রিল শায়েস্তা খান বলেন। আমি এক নজরে আপনাদেরকে একটু শোনাই দিই, আমার দর্শকদেরকে শোনাই দিই সকলের অবগতির জন্য যে বেফাক যখন গঠিত হয় সেই বেফাকের প্রথম সভাপতি হলেন হাজী ইউনূস সাহেব কটিয়ার রাহিমাহুল্লাহ তাআলা। 1978 থেকে 1992 ইংরেজি পর্যন্ত উনি ছিলেন বেফাকের সভাপতি। ওনার পর বেফাকের সভাপতি হলেন হযরত হারুন ইসলামাবাদী রাহিমাহুল্লাহ তাআলা। উনি 1992 থেকে 1996 ইংরেজি পর্যন্ত বেফাকের সভাপতি ছিলেন। তারপরে বেফাকের সভাপতি হন আল্লাহর ওলি হযরত নুরউদ্দিন গৌহরপুরী রাহিমাহুল্লাহ তাআলা। 1996 থেকে 2005 ইংরেজি হায়াত পর্যন্ত বেফাকের সভাপতি ছিলেন। হযরতের পর এখন আমাদের যিনি বেফাকের সভাপতি চতুর্থ শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি হাফিজাহুল্লাহ তাআলা দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লাহ তাআলা হযরতের নেক হায়াত আমাদের জন্য আরো দীর্ঘায়িত করুন। আল্লাহুম্মা আমিন। এই গেল বেফাকের প্রতিষ্ঠা লগ্ন থেকে সভাপতিদের কথা। আমি সাথে সাথে মহাসচিবদের কথা বলে আসি। বেফাক প্রতিষ্ঠার প্রথম সভাপতি হাজী ইউনূস সাহেব রাহিমাহুল্লাহ তাআলা, বেফাক প্রতিষ্ঠার প্রথম মহাসচিব শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, বেফাক প্রতিষ্ঠার দ্বিতীয় সভাপতি হারুন ইসলামাবাদী রাহমাতুল্লাহি আলাইহি, বেফাক প্রতিষ্ঠার দ্বিতীয় মহাসচিব মাওলানা আতাউর রহমান খান রাহমাতুল্লাহি আলাইহি, বেফাক প্রতিষ্ঠার তৃতীয় সভাপতি নুরউদ্দিন গৌহরপুরী রাহমাতুল্লাহি আলাইহি, বেফাক প্রতিষ্ঠার তৃতীয় মহাসচিব মাওলানা আব্দুল জব্বার জাহানাবাদী রাহিমাহুল্লাহ তাআলা। এই 3 পর্যন্ত সভাপতিও নাই, 3 পর্যন্ত মহাসচিবও নাই দুনিয়ায়। বেফাক প্রতিষ্ঠার 3 সভাপতিও দুনিয়ায় নেই, 3 মহাসচিবও নেই। চতুর্থ সভাপতি আল্লাহ তাআলা রাখছেন, চতুর্থ বর্তমান মহাসচিব মাওলানা আব্দুল জব্বার সাহেব। এখানে আরেকটা কথা আমি আমার দর্শক এবং শ্রোতাদের উদ্দেশ্য বলে রাখি, মাঝখানে 6 মাস বেফাকের মহাসচিব ছিলেন আমাদের শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ তাআলার সাহেবজাদা লাহোরাঙ্গা মাদ্রাসার মুহতামিম হযরতুল আল্লাহ মাওলানা রুহুল আমিন সাহেব দামাত বারাকাতুহু। আব্দুল জব্বার সাহেবের মাঝখানে 6 মাস ছিলেন, তৎকালীন এক প্রক্রিয়া হয়েছিলেন, পরবর্তীতে আবার অনেক কিছু হয়ে ওনাকে সরিয়ে দেওয়া হলো বা যেহেতু তিনি নিজের সম্মান নিয়ে চলে গেলেন। মাঝখানে ওনার 6 মাসে ছিল, ধারাবাহিক হিসেবে ওখানে 4 ওখানেও 4। আব্দুল জব্বার সাহেব রাহমাতুল্লাহি আলাইহির ইন্তেকালের পর মহাসচিব হলেন বর্তমান যিনি আমাদের মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব ফরজুবাদের দামাত বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ মুহতারাম ওয়াজাদ আলী ভাই। তো আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহি আলাইহি, তো আমরা এই পর্যন্তই থাকলাম। এরপরে বর্তমান মহাসচিব, উনি শুধু মহাসচিব না, আব্দুল কুদ্দুস সাহেব উনি অনেক পদের সাথে সম্পৃক্ত আছেন। এখন এতগুলা পদ আসলে উনি বহন করার ক্ষমতা আছে কিনা এটাও আলোচনার বিষয়। আমরা আব্দুল জব্বার রহমাতুল্লাহ পর্যন্ত অতীত সভাপতি মহাসচিব যারা ছিলেন ওনাদের কর্মকাণ্ডের মূল্যায়ন, এরপর বর্তমান আব্দুল কুদ্দুস সাহেব থেকে নিয়ে এই আলোচনা আপনার কাছ থেকে আমরা ইনশাল্লাহ পরে শুনবো। এই মুহূর্তে আমরা আমাদের আরেকজন সম্মানিত মেহমান মুহতারাম মুফতি মাসুম আহমদ, ফাজিলে দারুল উলুম দেওবন্দ এবং প্রিন্সিপাল এবং শাইখুল হাদিস জামিয়া ইসলামিয়া শামসুল উলুম মাহমুদিয়া ঢাকা, খতিব বনানী চেয়ারম্যান বাড়ি জামে মসজিদ ঢাকা, সেক্রেটারি ইত্তেহাদুল উলামা গুলশান বনানী,
মুহতারাম মুফতি মাসুম আহমদ এবং ওনার আরো পরিচয়, উনি মহিউসুন্নাহ যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ হুজুরের জামাতা, এবং সারা বাংলার নয় শুধু সারা পৃথিবীর তাওহীদপন্থী জনতা হৃদয়ের নয়নের মণি, জানের জান প্রাণের প্রাণ, যার নাম শুনলে আত্মার খোরাক হয়, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি, হযরতের মেয়ের ঘরের নাতি মুহতারাম মুফতি মাসুম আহমদ। আজকে ওনাকে পেয়ে আমরা অনেক আনন্দিত, আমরা গর্বিত। তো মুহতারাম মুফতি মাসুম আহমদ, আপনি কি আমার কথা শুনতেছেন? মুহতারাম মুফতি মাসুম সাহেব, আমি আপনার কাছ থেকে জানতে চাই, এই যে বর্তমান পরিস্থিতি, অবস্থা ভালো না, সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে, অনেকের ফোন রেকর্ড, কল রেকর্ড, অনেক সমালোচনা, আলোচনা, এক কথায় আলোচনা সমালোচনা, প্রশংসার আলোচনা কম, সমালোচনার আলোচনা বেশি, আপনি নিজেও দেখতেছেন। তো এই যে বর্তমান পরিস্থিতি সৃষ্টি হলো, এই বর্তমান হায়া এবং বেফাকের এই বর্তমান পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণটা কি? কেন এমন হলো? কেন তাদের কর্মকাণ্ডের কারণে আজকে আমরা লজ্জিত? কেন কওমি সমাজ লজ্জিত? কেন আলম সমাজ লজ্জিত? কওমি সমাজের তো লজ্জিত হওয়ার কথা ছিল না, কারণ আমাদের মধ্যে ইমানদারি আছে, আমাদের মধ্যে আমানতদারি আছে, এবং সবাই জানে, জাতি স্বীকার করে যে কোরআন হাদিসের প্রকৃত শিক্ষা থাকলে কওমি মাদ্রাসার মধ্যে আছে, এবং কওমি মাদ্রাসার আলেম ওলামারা মুখলেস আল্লাহওয়ালা। কিন্তু এখন আজকে কতিপয় ব্যক্তি বিশেষের কারণে আমরা লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত, বেইজ্জতি, জিল্লতির বোঝা কেন আমরা বহন করব? এই দায়ভার কেন আমরা নিব? তো আপনি বর্তমান পরিস্থিতি কেন সৃষ্টি হলো, এই প্রসঙ্গটা নিয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার টার্গেট নিয়ে কে বেজার হলো, কে খুশি হলো, এইদিকে লক্ষ্য না করে ইনসাফের সাথে আপনি যদি আমাদেরকে কিছু তাত্ত্বিক আলোচনা শোনাইতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে আমি শুকরিয়া জানাই, একটা বড় প্ল্যাটফর্মে আজকে আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি সাধারণত লাইভ বিমুখ মানুষ। এখন যে পরিস্থিতি চলমান, এই পরিস্থিতিতে বিশেষ বিশেষ লাইভের মাধ্যমে যে ভূমিকাটা আপনি মিডিয়ার মাধ্যমে রাখতেছেন, এটাকে আমার কাছে যথেষ্ট প্রয়োজনীয় মনে হলো বিধায় আমি মনে করলাম আসা উচিত। প্রথমত যে বিষয়টি আপনি তুলেছেন, আসলে ছোট মুখে বড় কথা হয়ে যায় কিনা জানি না, কিন্তু আসলে পরিস্থিতি বাধ্য করতেছে, মনে হচ্ছে এখন ছোট হইলেও বড় কথা বলা লাগে। কেন? এই প্রশ্নের জবাব এক কথায় যদি দিতে হয়, তাহলে বলতে হয় বড়রা যদি তাদের কথাগুলি বলা বন্ধ করে দেন, তখন ছোটরা অনেক সময় বাধ্য হয় ছোট হয়েও বড়দের কথা বলতে। আমি মনে হয় বুঝাইতে পারছি কিনা বিষয়টা। এখন অনেক দর্শক শ্রোতা আছেন, জানি না কে কিভাবে নিবেন এই কথাগুলি। দু চারজনে আমাকে এরকম বলছে, হুজুর আপনাদের কওমি মাদ্রাসার একটা শিক্ষা বোর্ড ভাবা যায়, সে বিষয় সেগুলি সম্বন্ধে এরকম কথা শুনতে হবে। আমি এটা হালকা করার জন্য না, দেখেন এরকম সব জায়গাতেই থাকতে পারে, তাছাড়া আপনি যতটুকু শুনেছেন সবটুকুই যে সঠিক এরকম মনে করার কোনো দরকার নাই। আবার সবটুকুই অঠিক আমি এটাও বলতে চাচ্ছি না। কেন? এটা বলার দায়িত্ব আমার না। যাদের উপরে প্রশ্নটা উঠছে কতটুকু সঠিক কতটুকু অঠিক এটা তো বলবে তারা। দুঃখজনক হলেও সত্য, প্রায় 2 সপ্তাহ বা তার চেয়ে বেশি হয়ে যাচ্ছে, আমরা মোটামুটি সবাই জানি যে প্রশ্নগুলি একেবারে মোটা থাকে। আমি ছোটখাটো বিষয়ের দিকে না গেলাম, আর আমি কোনো ব্যক্তি বিশেষকে নিয়েও কথা বলতে চাই না। কওমি অঙ্গনের ভিতরে সবচাইতে বেশি আলোড়ন তৈরি হয়ে গেছে যে বিষয়টা নিয়ে, সবচাইতে সমালোচনার ঝড় চলছে, যেটা ফোন আলাপ ফাঁস হওয়া, কিছু ফাঁস হওয়া, যে ফোন আলাপ গুলি এখন তো আর বলতে কোনো দ্বিধা নাই, কেন আমি না বললেও এটা এখন কোটি 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 মানুষের হাতে অলরেডি সবাই সেভ করে রাখছে, আমি নিজেও সেভ করে রাখছি। কিন্তু আমি মনে প্রাণে আসলে কামনা করি যে এই ফোন আলাপটা যদি আসলে অসত্য কোনোভাবে প্রমাণ হতো, বিশ্বাস করেন মনের থেকে বলতেছি, এই ফোন আলাপ গুলি একটু অসত্য প্রমাণ হয়ে যেত কোনোভাবে, আমি সেজদায় পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম, আল্লাহ তুমি অনেক বড় লজ্জা থেকে আমাদেরকে বাঁচাইলা। এটাও কি সম্ভব? টাকা পয়সা নিয়ে আমি প্রশ্নই করি না, টাকা পয়সা তো আছে, খেয়ানত সমর্থনযোগ্য নয়, মানুষ অভাবের দায়ে স্বভাব নষ্ট হয়, তার কোনো প্রয়োজনে সে তসরুপ করে ফেললো, একজনের সামনে টাকা আছে সে বেহিসেবি খরচ করে ফেললো। আমাদের যারা মুরব্বীরা আছেন, সত্যিটা হলো তাদের ভিতরে অনেকেই খুব
অনেকে খুব সাদামাটা, আমি তাদেরকে সাদামাটা হিসেবে মূল্যায়ন করতেছি, যথেষ্ট সাদামাটা জীবনযাপন করেন, বিশেষত হিসাব নিকাশ ইত্যাদি ইত্যাদি। তাদের অনেকের দিল খোলা, মানুষের সুবিধা অসুবিধা দেখেন, অনেক সময় দেখা যায় হয়তো বেশি খরচ করে ফেললেন বা ইত্যাদি ইত্যাদি করলেন। সেই প্রশ্ন আমি খুব বড় করে রাখতে চাই না, প্রশ্নটা বড় নিঃসন্দেহে, কিন্তু আমি বড় করে রাখতে চাই না। আমাকে সবচেয়ে বেশি, যেখানে আমি হোঁচট খেয়েছি, সবচেয়ে বেশি আমাকে যেটা মর্মাহত করেছে, আমার আমার পেজে আমি লিখছি, আমাকে সবচেয়ে বেশি কষ্ট যেটা দিয়েছে সেটা হলো ছাত্রদের রেজাল্ট, ছাত্রদের পরীক্ষার ফলাফল জালিয়াতি। জি, মুহতারাম মুফতি মাসুম আহমদ হাফিজাহুল্লাহ, আপনার মনের কষ্টটা বুঝতে পেরেছি। এটা শুধু আপনার একারই মনের কষ্ট না, এই কষ্টটা প্রত্যেক কওমি সমাজের, প্রত্যেকেরই একটাই কামনা বাসনা, হারে এই ফোনালাপটা যদি মিথ্যা হতো। আর ছাত্রদের রেজাল্ট এটা আরেকটা প্রসঙ্গ, আমরা এই প্রসঙ্গ নিয়ে আপনার কাছে কিছুক্ষণ পরেই আসবো ইনশাল্লাহ। এটা খুবই বেদনাদায়ক, একটা ছেলে আহারে কত কষ্ট করে পড়াশোনা করে ভালো একটা রেজাল্ট করবার জন্য। প্রত্যেক ছাত্রেরই স্বপ্ন থাকে সারা বাংলাদেশের মধ্যে, আমি যদি আমার সিরিয়ালটা যদি 1 নম্বর হইতো, বা 20 জনের মধ্যে 10 জনের মধ্যে আমার সিরিয়ালটা যদি থাকতো। এই স্বপ্ন নিয়ে অনেক পড়াশোনা করে যারা পরীক্ষা দেয় এবং তাদেরকে নিয়ে যারা সিনেমিনি খেলে, তাদেরকে আমি মানুষ বলতে পারি না, তাদেরকে নিঃসন্দেহে আমি অমানুষই বলবো। কে খুশি হবে কে বেজার হবে আমার দেখার বিষয় না। ছাত্রদের অধিকার নিয়ে সিনেমিনি খেলার অধিকার কাউকে দেয় নাই। আর এইটা যদি আলেম সমাজের কেউ করে, তাইলে আমি মনে করি সেই সত্যিকারের উলামায়ে সু, আর উলামায়ে সু পূজা লাগবে না। তো আপনাকে অনেক মুবারকবাদ, অনেক সুন্দর তাত্ত্বিক আলোচনা করেছেন। ইনশাআল্লাহ ছাত্রদের রেজাল্ট সম্পর্কে এই মূল্যবান আলোচনায় একটু পরে আবার আসতেছি। মেহল হামিউস সুন্নাহ মাদ্রাসার সম্মানিত সিনিয়র উস্তাদ, বিশিষ্ট আলেম দ্বীন মুহতারাম আল্লামা জাকারিয়া নুমান ফয়জি হাফিজাহুল্লাহ। মুহতারাম, আপনি কি আমার কথা শুনতেছেন? জি, শুনতেছি। মুহতারাম, আপনার কাছে জানতে চাই, বেফাক এবং হাইয়ার নেতৃত্বে বর্তমানে যারা আছেন, তাদের অনেকেরই নেতৃত্ব বর্তমানে প্রশ্নের সম্মুখীন। জানি না আপনি আমার সাথে একমত হবেন কিনা, এটা অনেকেরই মনের চাওয়া। দেশের মধ্যে নেতৃত্ব দেওয়ার মতো মুরব্বী আলেমদের মধ্যেও অনেক মুরব্বীরা আছেন, আবার যুবক আলেমদের মধ্যেও অনেক আলেম উলামা আছেন, এবং আজকে নেতৃত্ব দেওয়ার মতো অনেক যোগ্য ব্যক্তি থাকা সত্ত্বেও মুষ্টিময় কয়েকজন ব্যক্তির হাতে নেতৃত্ব কুক্ষিগত হয়ে আছে। আমি মনে করি তারা নেতৃত্ব দিতেছে না, বরং নেতৃত্বের নামে তারা ফায়দা লুটার চেষ্টা করতেছে। আল্লাহর কাছে অবশ্যই জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। তো মুহতারাম জাকারিয়া নুমান ফয়জি ভাই, আমি জানতে চাই, বেফাক এবং হাইয়ার নেতৃত্ব পরিবর্তন হওয়া উচিত কিনা, পরিবর্তন হওয়া জরুরি কিনা, এই প্রসঙ্গে আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ, আম্মা বাদ। আমি আমার এখানে উপস্থিত, আজকের লাইভে উপস্থিত আমার সম্মানিত ওলামা একরাম সবাইকে অভিনন্দন জানাচ্ছি। তাদের সাথে ডাকার জন্য আমাকে শরীক করার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, মোহতারাম আমাদের মুফতি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে একটা কথা আমি তো শুরু থেকে বলি, যখন বেফাকের নির্বাচন, এবার যখন নির্বাচন হয়েছিল ফরিদপুর মাদ্রাসায়, ওই নির্বাচন আমি গিয়েছিলাম। ওদিন দেখে আমার একটা লেখা লিখেছিলাম আমার ফেসবুক পেজে, অত্যন্ত হতাশাজনক লেখা, যে যদি সবাই বলতে হয় অমুকে বলেছেন অমুক সভাপতি, অমুকে বলেছেন অমুক সাধারণ সম্পাদক মহাসচিব, অমুকে বলেছেন অমুক সিনিয়র সহসভাপতি, উনি সহসভাপতি, তাহলে এটা যদি পাঠ করা হতো, এটা এত 5,000 লোককে ডেকে তাদের 50 লাখ টাকা খরচ আনে, নিজের পকেট টাকা দিয়ে আমরা গেছি, আমাদেরকে নেওয়া হয়েছে, আমার নিজের টাকা দিয়ে গেছি। 50 লক্ষ টাকা খরচ করে এনে ঢাকায় এত বড় মহাসভা না করে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে দিয়ে ঘোষণা দিলে হয়ে যেত। আমি শুরুতে একথা স্পষ্ট করে বলছি যে এই সমস্ত দুর্নীতির মূল, আজকে আপনি যা দেখছেন, আজকে আপনি যা শুনছেন, এসব মূল রাতের আধার নির্বাচন। এই রাতের আধার নির্বাচনের সমস্ত দুর্নীতি। আমি এটা ছোট মুখে বড় আমি বলতে বাধ্য হচ্ছি। আমি বিভিন্ন সময় বলেছি, বিশেষ করে যখন নাকি মাওলানা আব্দুল জব্বার সাহেব রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়, তখন আমরা দেখেছি, পরবর্তী যখন নাকি আশরাফুল সাহেব রহমতুল্লাহ আলাইহি হযরত ইন্তেকাল করেন, তখন আমি দেখেছি যে বেফাক এবং হাইয়ার কোন চেয়ারম্যান কে হবে, এটা নিয়ে দেখেছি সব আগে থেকে বানানো রয়েছে। বা একটা মিটিং ডাকা হয়েছে, ওই মিটিং এর মধ্যে একজনে বললো অমুক হলে ভালো হবে, এটা হুজুরের রায়, এটা অমুক রায়, বস এটাকে সবাই সমাধান করবে। আমি একটা বিষয়, আজকের এই পরিস্থিতির জন্য এই কমিটির সবাই দায়ী, হাইয়ার এবং বেফাকের যারা আছে, এবং বেফাকের খাস কমিটি
বিভাগের নির্বাহী বিভাগের আমলা এবং বিভাগের শুরা এদের প্রতিবাদ না করাই আজকের এই অবস্থার জন্য দায়ী। তো সেজন্য আমার প্রথম কথা হচ্ছে যে বর্তমানে প্রথম দায়িত্ব হবে বিভাগের কমিটিকে সম্পূর্ণ ভেঙে দিয়ে এই দেশের সব এবং উপযুক্ত কর্মমুখর পরনির্ভর নয় এবং সাহায্যতা নির্ভর নয় এমন আলেম দ্বারা কমিটি গঠন, এটা আমার একটা প্রস্তাব। দ্বিতীয় হচ্ছে হাইয়ার কমিটি ভেঙে দিয়ে নতুন করে এখানে হাইয়াতে আপনার নতুন কমিটি করা, এখানে পরনির্ভরশীল এবং সাহায্যতা নির্ভর এবং অল্প বয়সী কিছু বালক এদেরকে না ঢুকিয়ে দেশের যোগ্য এবং কর্মযোগ্য কর্মে অত্যন্ত মানে সৎ এবং কর্মদক্ষ ওলামায়ে কেরামকে এখানে অন্তর্ভুক্ত করা আমি প্রয়োজন বলে মনে করি। আপনি যে প্রশ্ন করেছেন যে এই মুহূর্তে হাইয়া এবং বেফাক কমিটি ভেঙে দেওয়া উচিত কিনা, বলছি এই পরিস্থিতিতে যদি বিদেশে হতো, আমরা যে বিদেশে একটা মন্ত্রীর বিরুদ্ধে সাধারণ অভিযোগ করে তিনি পদত্যাগ করেন, তা প্রকাশ্য দফায় দফায় আপনার অডিও রেকর্ডিং প্রকাশ হওয়ার পরও আমাদের দেশের নির্লজ্জ বাহায়াগণ তারা পদত্যাগ না করে বরং নানা অজুহাত করছে, তারা নানা ধরনের অজুহাত করছে। আজকে একজনের ফেসবুকে পরামর্শ দিল আপনারা একটা কাজ করেন, আপনারা যারা মক্কা শরীফ গেলে মানে গুনাহ হয়, মক্কা শরীফ হজ করতে গেলে মানুষের গুনাহ হয়, আপনি তাড়াতাড়ি হাঁটাতাড়ি চলে আসেন, আপনার গুনাহ হয়ে যাবে। এই ধরনের কথাগুলো মানুষ বলছে, এসব কথা বলা শুধু করে এটা রাইট টাইটেলের সত্যতা রয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই একথা যে বর্তমান প্রথম কথা আমার বিভাগ হাইয়ার কমিটি বাতিল করা দরকার, রাতের আধার নির্বাচন বাতিল হওয়া দরকার, দুর্নীতিবাদদের বিচার হওয়া দরকার এবং সম্পূর্ণ কোন সাহেবজাদাকে তার বাপ এবং তার ছেলে একই জনকে একই কমিটিতে হাইয়ার কোন কমিটি হাইয়ার কমিটি এবং আপনার হাইয়ার কমিটি বিভাগের খাস কমিটি বিভাগের একই সাথে না রাখা দরকার। আর আরেকটা হচ্ছে যে এখানে যে দুর্নীতির যে সূত্রগুলি বের হচ্ছে, যে দুর্নীতি কোত্থেকে হয়েছে, এটা একটা মূলত পাঠন করা দরকার বলে আমি মনে করি। এক্ষেত্রে আমি সর্বপ্রথম বলি বৈঠকের নামে বৈঠকের নামে যে রাহ খরচ হয়, রাহ খরচ নামে যা দেওয়া হয়, আমি মনে করি ওই রাহ খরচ সম্পূর্ণরূপে বন্ধ করা উচিত। এক। দ্বিতীয়ত হচ্ছে যে সভাপতি সাহেব বা যারা সভাপতি সাহেব ওরা নিজের ক্ষমতা বলে যে লোকদেরকে নিজের ইচ্ছা মতো কিছু লোককে মনোনয়ন দেয়, ওই মনোনয়নটা বন্ধ করে দেওয়া উচিত। এইভাবে আরো যে দুর্নীতির যে কারণগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে যে একটা ছোট কমিটিতে একসময় একটা বৈঠকে যখন খরচ হয় 2 লাখ টাকা, এখন একটা বৈঠকে খরচ হয় 15 লাখ টাকা, 20 লাখ 25 লাখ টাকা খরচ হয়। এই যে দুর্নীতির যে সূত্রগুলো, এই সূত্রগুলো বন্ধ না করলে দুর্নীতি বন্ধ হবে না। আরেকটা বিষয় যে আমি যখন হাটাদের ছাত্র ছিলাম, আমি কখনো ব্যাপারে ভর্তি কিনি, আমি হাতে পড়তাম, তখন আমি ঢাকায় আমার মৌলানা মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ কাছে আমি অল্প সময় বাংলা পড়তাম, ওদের কাছে অনুবাদ শিখতাম, যে ওদের আমার সাথে খুব মহাবত করতেন, ওখানে থাকতাম। তো ওখানে একটা নাম বলবো না, একজন বড় আলেম হুজুরের চেম্বার একদিন আমি শুনেছি যে মানে হযরত আব্দুল জব্বার শাহ রহমতুল্লাহ সততার কথা বলতে শুনেছি, খুব ভালো লাগলো যে এর মধ্যে সব লোক আপনার আপনার এই বেফাকুল মাদারিস মহাসচিব। পরবর্তী 3 বছর আগে আমি ঢাকাতে একটা শীর্ষস্থানীয় আলেমের রুমে বসেছিলাম, তখন শুনলাম যে বেফাকের সিরিয়ালের মধ্যে দুর্নীতি হয়। আমি কখনো বিশ্বাস করি, আমি মনে করছি এমনি বলে। হ্যাঁ, উনি বলতে আমার ডকুমেন্ট আছে যে বেফাকের সিরিয়ালে দুর্নীতি হয়। আমি কিরকম, উনি আমাকে বললো যে এইভাবে দুর্নীতি হয়। যার সামনে বসে উনি বলছে যে আমি তো এই তোমার থেকে শুনলাম, তবে আমি শুনতেছি, আমি বিশ্বাস করিনি। আজকের দিনে ভিডিও ফাঁস হওয়ার এটা প্রমাণিত যে বেফাকের সিরিয়ালে দুর্নীতি হয়েছে এবং অধিকাংশ যা হয়েছে সবগুলি পরীক্ষা এগুলো আবার হাজার নম্বর আবার খাতা খতিয়ে দেখা দরকার বলে আমি মনে করি। বিশেষ করে কয়েক বছর এবং ইসু সাহেবের আমলে যেগুলো হয়েছে এগুলো প্রত্যেকটার খাতা এগুলো খতিয়ে দেখা প্রয়োজন বলে আমি মনে করি। এই সর্বশেষ কথা, আমরা বেফাকের ক্ষেত্রে বেফাকের যে নির্বাচন নীতিমালা রয়েছে, বেফাকের যে নীতিমালা নির্বাচন নীতিমালা আজ পর্যন্ত এটা ভালো করে মানা হয়নি। মাওলানা গরফুরি সাহেব রহমতুল্লাহ ইন্তেকালের পর হাটাতে হযরত বানানো হয়েছে, উনি তখন অনেক সুস্থ ছিল, আলহামদুলিল্লাহ কাজ করতে পারছে। এখন যে হালতে অবস্থা, আমি মনে করি হুজুরকে চেয়ারম্যান দেখে ওদের সাথে একদম নির্বাহী চেয়ারম্যান বা নির্বাহী সভাপতি হিসেবে একদম সুযোগ্য আলেমকে নির্বাহী সভাপতি রাখা যেতে পারে। তার মধ্যে আমি 3 জনের নাম বলছি। একজন হচ্ছে যে আল্লামা জুনায়েদ বাবনগরী মুহাদ্দিস হাটাতে বড় মাদ্রাসা, আরেকজন নাম বলছি আমি আল্লামা নূর হোসেন কাসেমি বরকাত মুহতারাম বারিজানা মতে, আর আমার অত্যন্ত প্রিয় শেখ মাওলানা মাহমুদুল হাসান সাহেব যাত্রাবাড়ি হুজুর মজিদুল্লাহ আলম। এই 3 জনের যে কোনো একজনকে নির্বাহী সভাপতি করলে আমি মনে হয় বেফাকের কাজে স্বচ্ছতা আসবে এবং মহাসচিব এবং পরীক্ষা নিয়ন্ত্রণকে অবশ্যই
দ্রুত পদত্যাগ করে তাদের জায়গায় নতুন নিয়োগ করলে ব্যাপকের কাজ সুস্থ আসবে এবং ব্যাপক মানুষের সাথে দায় মুক্ত হবে না। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ মুহতারাম জাকারিয়া নোমান ফয়েজী হাফিজাহুল্লাহ, অনেক চমৎকার কথা বলেছেন। আমি এই মুহূর্তে যাব বিশিষ্ট আলেমে দ্বীন, লেখক, গবেষক মুহতারাম সৈয়দ শামসুল হুদা হাফিজাহুল্লাহ। মুহতারাম, আপনি কি আমার কথা শুনতেছেন? জি, শুনতে পাচ্ছি। মুহতারাম, আপনার কাছে আমি জানতে চাই, কওমি মাদ্রাসার নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ তথা বেফাকের অতীত গৌরবোজ্জ্বল ভূমিকা সম্পর্কে, সাথে সাথে বর্তমান যে বেফাকের অবস্থা, অতীতের গৌরবোজ্জ্বল ভূমিকাটাও আপনি আমাদেরকে শোনাইবেন। পাশাপাশি বর্তমান এই যে কলঙ্কিত হালত, এইটা সম্পূর্ণ বিপরীত। অতীতের গৌরবোজ্জ্বল ভূমিকা এবং বর্তমান কলঙ্কিত ভূমিকা। এখনকার অবস্থাকে আমরা কলঙ্কিতই বলবো, যেহেতু তা অস্পষ্ট বিষয় নয়, যেটা একটু আগে মুহতারাম জাকারিয়া নোমান ফয়েজী হাফিজাহুল্লাহ একটু ইঙ্গিত করে গেছেন, এবং মুহতারাম মুফতি মাসুম শাহ আহমদ হাফিজাহুল্লাহ উনিও বলেছেন যে কল রেকর্ডগুলো যদি মিথ্যা প্রমাণিত হতো, আফসোস করে বলেছেন, তার মানে এর দ্বারা কিন্তু আমাদের ফায়দা হইতেছে না। পাশাপাশি সাহেবজাদা প্রসঙ্গে কিছু কথা শুনতে চাই। এই যে জাকারিয়া নোমান ফয়েজী হাফিজাহুল্লাহ সাহেবজাদা সম্পর্কে বলেছেন যে তাদেরকে বাদ দিতে হবে, তো এই দৃষ্টিকোণ থেকে আপনি একটু সুন্দরভাবে তাত্ত্বিক কিছু আলোচনা আমাদেরকে উপস্থাপন করুন। ধন্যবাদ আজকের এই সুন্দর একটি আলোচনা আয়োজন করার জন্য। বিশেষ করে আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি শুকরিয়া জানাচ্ছি আজকের এই আলোচনায় যারা রয়েছেন, এবং শুকরিয়া জানাচ্ছি আজকে দর্শকদেরকে এমন একটি লাইভে যারা আমাদেরকে দেখছেন। আসলে আমাদের কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, বাংলাদেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, তাদের গর্ব করার মতো খুব বেশি প্রতিষ্ঠান নেই। তো সেই জায়গাসমূহের ভিতরে আমাদের একটি অন্যতম জায়গা হলো বেফাকুল মাদারিস আরাবিয়া কওমিয়া বাংলাদেশ, যেটার প্রতিষ্ঠাকালীন ইতিহাস নিয়ে আমাদের মুহতারাম আলোচক জনাব ওয়াজেদ আলী সাহেব আলোচনা করেছেন। এই বেফাকুল মাদারিস আরাবিয়া বাংলাদেশ প্রতিষ্ঠায় বাংলাদেশের অন্যতম শীর্ষ আলেম যারা ছিলেন, তাদের সকলেরই আন্তরিকতা, সকলের শ্রম, সকলের ত্যাগ এর সাথে রয়েছে। বিশেষ করে আতহার আলী রহমতুল্লাহ আলীর নাম স্মরণ করতে হয়। বেফাক প্রতিষ্ঠার পিছনে ওনার অবদান রয়েছে। বেফাক প্রতিষ্ঠার সঙ্গে যারা শুরু থেকেই বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম যাদেরকে নিয়ে গর্ব করেন, তাদের প্রত্যেকেরই কিছু না কিছু অংশগ্রহণ রয়েছে। আমরা সেই 1978 সাল থেকে বেফাককে আমরা দেখে এসেছি। আমাদের যে কোনো চাওয়া পাওয়ার জায়গা হলো বেফাকের বাইরে বাংলাদেশের সমস্ত কওমি আলেমদেরকে একত্রিত করার কোনো প্ল্যাটফর্ম আর নেই। সেই জায়গাটায় দীর্ঘদিন যাবৎ উলামায়ে কেরামের যে সম্মিলিত চাওয়ার ভিত্তিতেই চলে আসতেছিল। যতদিন পর্যন্ত আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাই এর মহাসচিব ছিলেন, দায়িত্বে ছিলেন এবং তিনি কর্মক্ষম ছিলেন, ততদিন পর্যন্ত বেফাক মোটামুটি এটা তার নিজস্ব গতির উপরেই চলমান ছিল। সেই গতি থেকে বিগত আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর থেকে আমার কাছে মনে হচ্ছে বেফাকের ভিতরে নানানভাবে, নানান কৌশলের মাধ্যমে বেফাককে কুক্ষিগত করে নেওয়ার কিছু মানুষের প্রচেষ্টার মাধ্যমে আমার কাছে মনে হচ্ছে যে আজকে বেফাককে এই পর্যায়ে নিয়ে আসা হয়েছে। এবং এই বেফাককে নিয়ন্ত্রণ করার চেষ্টা শুরু হয়েছে 2013 সালের যে হেফাজত ইসলামের যে আন্দোলন, হেফাজতের আন্দোলনটা ছিল কওমি আলেমদের একটি জাগরণের একটি উৎস। বাংলাদেশে কওমি আলেমদের শক্তি কতটুকু বা তারা সামাজিকভাবে কতটুকু শক্তি রাখে, এই জিনিসটা বিশ্ববাসী চাক্ষুষ দেখতে পেরেছে হলে হেফাজতের আন্দোলনের মাধ্যমে। বিশেষ করে 13 সালের 6 এপ্রিলে লং মার্চ, সকল বাধা উপেক্ষা করে যেভাবে ঢাকা শহরে মানুষ ঢুকেছিল, মানুষ 20 মাইল, 30 মাইল, 50 মাইল দূর থেকে হেঁটে সকল বাধা উপেক্ষা করে যেভাবে ঢাকা সমবেত হয়েছিল, এটা দেখার পরে বিশেষ করে যারা ইসলাম বিরোধী শক্তি, তাদের চিন্তার ভাঁজ পড়ে গিয়েছিল কিভাবে এই শক্তিটাকে দমন করা যায়। এবং আমি মনে করি হেফাজতের লং মার্চের পর থেকেই উলামায়ে কেরামদেরকে দমন করার জন্য আমাদের যারা শত্রুরা, তারা বিভিন্ন কলা কৌশল আটতে থাকে। এবং এর সাথে এই হেফাজতের যে লং মার্চ, এই লং মার্চের সময় কিছু মানুষের ভিতরে উলামায়ে কেরাম যারা রয়েছেন, তাদের দেমাগের ভিতরে এক ধরনের অহমিকা, এক ধরনের অহংকার চলে আসে। তারা সরকারের বিভিন্ন গোয়েন্দাদের ট্রাফে পড়তে থাকে
এই হেফাজতের লং মার্চের 6 এপ্রিলের পরে থেকে 5 মে পর্যন্ত এই সময়টুকুতে সারা দেশে সানি রেসের সম্মেলন হয়। ওই সময়ে গোয়েন্দাদের সাথে লিয়াজু রেখে রেখে কিছু কিছু নেতৃবৃন্দ তারা হেফাজতের সহযোগিতা নিতে থাকে, সানি রেস সম্মেলনগুলো সফল হতে থাকে এবং 5 মে একটি সরকার চূড়ান্ত আঘাত করার জন্য কৌশল আটতে থাকে এবং সেই কৌশলের ফাঁদে পা দেয় আমাদেরই একজন ওলামায়ে কেরাম। যেই সকল ওলামায়ে কেরাম সেদিন সরকারের ফাঁদে পা দিয়েছিল তাদের মাধ্যমে এই বেফাককে পরিপূর্ণ নিয়ন্ত্রণ করা হয়েছে এবং সর্বশেষ ফরিদাবাদে কাউন্সিলের নামে যে প্রতারণা করা হয়েছে, আমিও সেই মিটিংয়ে ছিলাম। আমি দেখেছি ওলামায়ে কেরামের ক্ষোভ, আমি দেখেছি ওলামায়ে কেরামের কষ্ট। সারা দেশ থেকে ওলামায়ে কেরামদেরকে সমবেত করা হয়েছিল, তাদের মতামতের ভিত্তিতে একটি জাতীয় প্রতিষ্ঠান বেফাকুল মাদ্রাসা আরাবিয়ার চেয়ারম্যান এবং মহাসচিব নিয়োগ করা হবে। কিন্তু আমরা সেখানে দেখেছি একটি কাগজ পাঠ করা হয়েছে এবং সেখানে কাউকে মতামত প্রকাশ করার কোনো সুযোগ দেওয়া হয় নাই এবং রাতের আধারে এমন সব লোকদেরকে কমিটিতে ঢুকানো হয়েছে তাদের নাম আমরা কমিটিতে দেখে অবাক হয়ে গিয়েছি। বিশেষ করে আজকে যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে জনাব আনাস মাদানী সাহেব, ওনাকে বেফাকের সভাপতি পদে দেওয়া হয়েছে, অপরদিকে আল্লামা জুনায়েদ বাবু নগরীর মতো ব্যক্তিকে সদস্য পদেও রাখা হয় নাই। আফসোস, কি আশ্চর্য কারবার! মানে আমরা অধপতনটা কোথায় শুরু হয়েছে? অধপতন সেদিন থেকে শুরু হয়েছে। অধপতন শুরু হয়েছে আমি বলবো হেফাজতের লং মার্চের পরের দিন থেকে ওলামায়ে কেরামের পতনের সূচনা এবং সেদিন থেকেই এই সর্বশেষ আঘাতটা হেরেছে হইলো বেফাকের কমিটি গঠনের সময়ে। কমিটিতে কারা কারা থাকবে, এর সাথে সরকারের যুগ সাজসের মাধ্যমে কতিপয় উলামায়ে কেরাম কাকে রাখবেন কাকে রাখবেন না এটাকে প্ল্যান ওয়াইজ করে বেফাককে নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। এরপর থেকে যে সকল এখন যে অডিওগুলো প্রকাশ পাচ্ছে, এই অডিও তো শুধু একটি রেকর্ড আমরা দেখতে পাচ্ছি। এই অডিওর যে বার্তাটা, অডিওর যে মেসেজটা আপনি যদি কল্পনা করেন, বেফাকের কর্মচারী হয়েও বাংলাদেশের শীর্ষ আলেমদেরকে ওই কর্মচারীরা সাধারণ লোকদের ওলামায়ে কেরামের কিছু কতিপয় কয়েকজন সাহেবজাদার মাধ্যমে শীর্ষ আলেমদেরকে কাকে কোনটাশা করবে, কাকে বেফাক থেকে সরিয়ে দিবে, কাকে কোন পদে রাখবে, কাকে কোন মিটিং এ আনবে না আনবে, বেফাকের কর্মচারী হয়েও তারা কলা কৌশল করেছে। আজকের কওমি কণ্ঠে একটি লেখা, এই অডিও ফাঁসের একটি লিখিত আকারে সেটা ফাঁস হয়েছে, আমি সেখানে দেখেছি জনাব ইউসুফ সাহেব আনাস মাদানী সাহেবকে ফোন দিয়ে বলেছিলেন যে আনোয়ার শাহ সাহেব উনি বেফাকে সমস্যা করেন, মুস্তাউদ্দিন রাজু সাহেব সমস্যা করেন, মানে আশরাফ আলী সাহেব সমস্যা করেন, ওনাদেরকে একটু থামিয়ে দেওয়ার জন্য খাস কমিটিটা বাজানকে বলে যদি খাস কমিটিটা ভেঙে দেওয়া যায় তাহলে এদের আর মাতবরি থাকে না। এত বড় স্পর্ধা ওনার কোথা থেকে হলো? উনি কি করে পরীক্ষা নিয়ন্ত্রক হতে পারে একটি জাতীয় প্রতিষ্ঠানের? ওনার মন মানসিকতা কতটা নিকৃষ্ট! উনি একজন জাতীয় প্রতিষ্ঠানের নিয়োগপ্রাপ্ত কর্মচারী হয়ে আনোয়ার শাহের মতো লোককে তিনি কটাক্ষ করে কথা বলেন, তাকে কোণঠাসা করার জন্য কথা বলেন। আনোয়ার শাহ এমন একটি মানুষ ছিলেন যাকে বলা হতো ঠুটকাটা। উনি নিজেই বলতেন যে আমি ঠুটকাটা, উনি হক কথা বলতেন। এই হক কথা বলার কারণে ওনাকে এই যে 13 সালের পরে যে কলা কৌশল, এই কলা কৌশলের মধ্যে ওনাকে অনেক সময় মিটিং এ ডাকা হতো না। অনেক সময় উনি মিটিং এ আসলে দেখতেন যে সিদ্ধান্ত আগে থেকে হয়ে রয়েছে, এই জন্য তিনি মিটিং এও আসতেন না। এইভাবে বেফাকের ভিতরে গুটি কয়েক ব্যক্তি সরকারের যুগ সাজসে তারা নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এবং হেফাজতের যে সকল 5 মের পরে যে বিভিন্ন মামলা হয়েছিল সেই মামলাগুলো দিয়ে অনেক মাদ্রাসার বড় বড় মুহতামিমদেরকে চুপ করে দেওয়া হয়েছে। তারা মামলার ভয়ে আল্লামা আহমদ শফি সাহেবের বিপক্ষে কোনো অবস্থান নিতে পারছেন না, সত্য প্রকাশ করতে পারছেন না, কিছুই বলতে পারছেন না। এইভাবে গুটি কয়েক ব্যক্তি, বিশেষ করে যার নাম বারবার আলোচিত হচ্ছে জনাব আব্দুল কুদ্দুস সাহেব, জনাব মাওলানা ইউসুফ সাহেব পরীক্ষা নিয়ন্ত্রক, এবং ওনাদের সাথে সম্পূর্ণভাবে যুগ সাজস করেছেন আমাদের জনাব আনাস সাহেব, এর সাথে জড়িত রয়েছেন। এই আনাস সাহেবের সহযোগিতায় এরা এই সাহস পেয়েছে বিভিন্ন বড় বড় আলেমদেরকে কোণঠাসা করে রাখার। এবং আল্লাহ তাআলার ইচ্ছা জানি না আমাদের বড় বড় উলামায়ে কেরাম পরপর খুব তাড়াতাড়ি চলে গেলেন। বিশেষ করে আনোয়ার শাহ সাহেব, তাফাজুল হবিব রহমতুল্লাহ আলাই, মানে আশরাফ আলী সাহেব, ওনার এই পরপর যাওয়াটা আমার কাছে খুবই একটি ভয়াবহ খারাপ ইঙ্গিত মনে হয় এবং সেই খারাপ ইঙ্গিতটা আমরা এখনই ভোগ করা শুরু করে দিয়েছি। আজকে বেফাক থেকে যে দুর্গন্ধ বের হচ্ছে, একটি জাতীয় প্রতিষ্ঠানে এই ধরনের কল্পনার নিকৃষ্ট মানের লোক তারা কাজ করতেছে আমরা ধারণা করতে পারতাম না। শুনেছি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তাদের ওখানে গেলে পরে যারা বিভিন্ন কাজ করতে যায় তাদের সঙ্গে বেফাকের স্টাফরা যে ধরনের খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে,
একটি জাতীয় প্রতিষ্ঠানে এরা কখনোই সেই চাকরি করার যোগ্যতা রাখে না। এরা কোনোভাবেই কোনো ধরনের প্রশিক্ষণ প্রাপ্ত না হওয়া সত্ত্বেও ব্যাপকের দুই একজন কর্ণধারের সঙ্গে তারা যোগ সাজস করে সারা বাংলাদেশের যারা প্রতিবাদী আলেম, প্রতিবাদী লেখক, এদের কথাকে কোনো রকম পাত্তা দেওয়া হয় না। কোনো প্রতিবাদী আলেমকে ব্যাপক নিয়ে চিন্তা করতে সুযোগ দেওয়া হয় না। কেউ যদি কোনো পরামর্শ দেয় তখন তারা বলে এরকম কত পাগল ছাগল বলে, এগুলো আমার গণার সময় নাই, গণার বেল নাই। এই ধরনের উক্তি ব্যাপকের অফিসে বসে কওমি মাদ্রাসার ছাত্রদের টাকায় বেতন পাওয়া কর্মচারীরা নানান ধরনের কটূক্তি করে বাংলাদেশে অনেক শীর্ষস্থানীয় আলেমদেরকে নিয়ে। আজকের যে জায়গাটা ব্যাপক এসেছে, মুহতারাম শামসুল হুদা ভাই, আপনি তো আসলে পণ্ডিত মানুষ, লেখক মানুষ, আপনার মানে লিখনির জগতে আপনার বিশাল পাণ্ডিত্য, এটা আমি তো জানি, অনেকেই জানেন। আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাইবো যে উনি তো সেই আব্দুল কুদ্দুস সাহেব, আজকে যার ব্যাপারে আমরা অনেক কথাবার্তা শুনতেছি, যিনি কিছুদিন মানে যার সম্পর্কে আমরা জানি উনি হাটাজারি মাদ্রাসার শুরা সদস্য, এবং আমার কেন জানি মনে হইতেছে আজকের এই লাইভের মধ্যে আপনারা অনেকেই এই যে হায়া এবং ব্যাপকের মূল দায়িত্বে যে কয়টা নাম আপনারা উপস্থাপন করেছেন, যাত্রাবাড়ি শায়েখ মহিউসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, জুনায়েদ বাবনগরী হাফিজাহুল্লাহ, আসলে ওনারা তো জিন্দা ওলি। ওনারা ওনাদের অলিত্বের ব্যাপারে, ওনাদের বুজুর্গের ব্যাপারে আমাদের কারো কোনো দ্বিমত নাই, সবাই স্বীকার করবেন ওনারা কোন মাপের আলেম এবং কোন মানের বুজুর্গ। তো আমার মনে হয় এই আব্দুল কুদ্দুস সাহেবের সিদ্ধান্তের কারণে আল্লামা বাবনগরী হুজুরের চোখের পানি ধরেছে। তো আমার মনে হয় ফলাফলটা পাইতে বেশি একটা বিলম্ব হয় নাই। তো আচ্ছা, আমি আপনার কাছে জানতে চাইবো, এই যে সাহেবজাদা আনাস মাদানী সাহেব, যেখানে বাবনগরী হুজুরের স্থান হয় না সেখানে আনাস মাদানী সাহেবের স্থান হয়, কিসের ভিত্তিতে উনি এত উপরে উঠে চলে গেলেন, কার নেক নজরের কারণে, এই জিনিসটাকে একটু ক্লিয়ার করবেন। আসলে আনাস মাদানী সাহেব ওনার বয়স, ওনার যোগ্যতা অনুসারে এতটা বেশি মূল্যায়ন করা হয়েছে, যেই কারণে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে ভুগতে হচ্ছে। আনাস মাদানী সাহেব একটা সিঁড়ি, যে সিঁড়িটা আহমদ শফি সাহেব পর্যন্ত পৌঁছে দেয়, এই সিঁড়িটাকে কিছু কিছু ব্যক্তি ব্যবহার করেছে। আনাস মাদানী সাহেবের সরলতাই হোক অথবা গরলতাই হোক, এই সিঁড়িটাকে ব্যবহার করতে গিয়ে আনাস মাদানী সাহেবকে ব্যাপকের বড় পদে নিয়োগ করে দেওয়া হয়েছে। আনাস মাদানী সাহেবকে ব্যাপকের মানে হায়াতুল আউলিয়ার বড় পদে নিয়োগ দেওয়া হয়েছে। আনাস মাদানী সাহেবকে হেফাজতের বড় পদে নিয়োগ দেওয়া হয়েছে। আনাস মাদানী সাহেবকে দারুল উলুম হাটহাজারির নাজিমে তালিমাত বানানো হয়েছে। অথচ ওনার চেয়ে অনেক অনেক সিনিয়র, যোগ্য, মেধাবী অনেক শীর্ষ আলেম বাংলাদেশে রয়েছে। হাটহাজারিতে যেরকম তার চেয়ে বেশি যোগ্য লোক রয়েছে, এবং বেফাকে হায়াতুল আউলিয়ায় দায়িত্ব পালন করার জন্য অসংখ্য যোগ্য মানুষ রয়েছে। আমি যে কথাটা বলবো, শুধুমাত্র ওনাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করার জন্য কতিপয় ব্যক্তি তাকে এই ব্যবহার করে। আমি আমার লেখায় সেটা বলেছিলাম যে আনাস সাহেবকে দিয়ে যে 2013 সালের 6 এপ্রিল লং মার্চের দিন আল্লামা আহমদ শফি দামাতুহু বরকাতুহুমের যে বক্তব্যটা পাঠ করানো হয়েছিল, এটাই ছিল সবচেয়ে বড় ভুল। 6 এপ্রিল লং মার্চে ছিল জাতীয় জাগরণ, সেদিন যদি প্রধান চেয়ারম্যান যদি বক্তব্য না রাখতে পারেন, তার পরিবর্তিতে বক্তব্য রাখতে পারবেন মহাসচিব। মহাসচিবকে বক্তব্য রাখতে না দিয়ে, নূর হোসেন কাসিম সাহেবকে বক্তব্য রাখতে না দিয়ে, সেই মহাজাগরণের দিন বক্তব্য রেখেছে, ফাইনাল বক্তব্য রেখেছিল আনাস সাহেব। সেদিন থেকে তিনি হাইলাইটে চলে আসেন এবং গোয়েন্দাদের নজরে পড়ে যান, সরকারের নজরে পড়ে যান। এইভাবে তিনি আস্তে আস্তে একটি সিরিজ সব জায়গায় ওনাকে সিরিজে ব্যবহার করতে থাকে, এবং এই সিরিজ ব্যবহার করতে গিয়ে ওনাকে অনেক তুষামুদি করা হচ্ছে, ওনাকে অনেক উপরে উঠানো হচ্ছে। উনি নিজে চিন্তা করতেছেন যে আমি তো আহমদ শফিরই প্রতিনিধি, বাস্তবে কিন্তু আহমদ শফির প্রতিনিধিত্ব করতে পারছেন না। ওনার ইলমি যোগ্যতা, ওনার বয়স সব মিলিয়ে উনি কিন্তু আসলে আহমদ শফির যাবার জায়গায় চিন্তা করলেও বাংলাদেশের সকল তরুণ ওলামায়ে কেরাম, বাংলাদেশের সকল কওমি ওলামায়ে কেরাম ওনাকে সেই জায়গাটায় কেউ ওনাকে চিন্তা করছে না, এটা উনি নিজে বুঝতে পারছেন না। কিন্তু ওনার তুষামতকারীরা ওনাকে সেই জায়গাটায় দেখতে চায়। আলহামদুলিল্লাহ, জি ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, মুহতারাম মুফতি সৈয়দ শামসুল হুদা হাফিজাহুল্লাহ, অনেক তাত্ত্বিক আলোচনা আপনি করতেছিলেন। ইনশাআল্লাহ আপনার কাছে আবারও আসবো আরো সুন্দর তাত্ত্বিক আলোচনা শুনবার জন্য। আপনাকে আন্তরিক মুবারকবাদ, জাযাকাল্লাহ। ধন্যবাদ। আমি মুহতারাম মুফতি মুজিবুর রহমান তাশফিন, আপনার কাছ থেকে জানতে চাই, আপনি তো ফরিদাবাদে পড়াশোনাও করেছেন, ফরিদাবাদের অনেক খবর জানেন, বেফাকের অনেক খবর জানেন, হায়ার অনেক খবর জানেন। তো বেফাকের এই যে চলমান অস্থিরতা, বর্তমানে যে অস্থিরতা চলছে, এবং এই অস্থিরতার মধ্যে অস্থিরতার হোতা হিসাবে আমরা যাদেরকে
চিহ্নিত করতে পেরেছি। শুধু আমরা না, গোটা জাতি যাদেরকে চিহ্নিত করতে পেরেছে মুহতারাম সাহেবজাদা আনাস মাদানী এবং আবু ইউসুফ সাহেব এবং মুহতারাম আব্দুল কুদ্দুস সাহেব, কারণ ওনাদের জালিয়াতি গুলোই প্রমাণিত হয়েছে। তো আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন, আমি মুফতি মাসুম আহমদ হাফিজাহুল্লাহর কথার সাথে আমার কথাকে মিলিয়ে আমিও আল্লাহর কাছে দোয়া করব, আমরা যা শুনেছি, যা দেখেছি, যা পেয়েছি, যদি আল্লাহ পাক মিথ্যা প্রমাণিত করে দিতেন, তাইলে শুধু ওনারাই কলঙ্ক মুক্ত হইতেন না, আমরাও কলঙ্ক মুক্ত হইতাম। কারণ ওনারা গুটি কয়েকজন মানুষ অপরাধ করেছেন, অপরাধী হয়েছেন, অপরাধের সাথে সংশ্লিষ্ট হয়েছেন, দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন, আশ্রয় দিয়েছেন, কিন্তু ওনাদের কারণে আজকে গোটা কওমি সমাজ কলঙ্কিত। গোটা কওমি সমাজকে কলঙ্কিত করবার মতো অধিকার আব্দুল কুদ্দুস সাহেবকে, আনাস মাদানী সাহেবকে এবং আবু ইউসুফ সাহেবকে কেউ দেয় নাই। অবশ্যই ওনাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং দুর্নীতিবাজদেরকে হটিয়ে উপযুক্ত জায়গার মধ্যে উপযুক্ত লোককে নির্বাচন করতে হবে। এখন মুহতারাম মুফতি মুজিবুর রহমান সাহেব, আপনার কাছে জানতে চাই, আপনি এই অস্থিরতা কিভাবে কাটিয়ে তোলা সম্ভব, এই বিষয়টি আপনি কিভাবে আলোচনা করবেন, একটু আমরা জানতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বর্তমান হায়াতুল ওলিয়া বা বেফাক, এগুলোর যে অস্থিরতা নিয়ে কথা বলতেছেন, এখানে বারবার যে নামটা আসতেছে, আমি কথা সংক্ষিপ্ত করব, রাত অনেক হয়ে গেছে, আমি গ্রাম অঞ্চলে আছি। আনাস মাদানী সাহেব বা আব্দুল কুদ্দুস সাহেব, এই দুইজন অবশ্যই জড়িত, কিন্তু এর আগেরও আরো কিছু বিষয় আছে। আমাদের বেফাকের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক হযরতুল আল্লাম ইসমাইল বরিশালী সাহেব অনেক দক্ষতা এবং সততার সাথে উনি বেফাকে দায়িত্বরত ছিলেন এবং কর্মরত ছিলেন। উনি সততা এবং নিষ্ঠার সাথে ওনার কাজ সবসময় করে গেছেন। তথাপিও ওনাকে বেফাক থেকে এক প্রকার জোর করে বহিষ্কার করা হলো। তখন তো আব্দুল কুদ্দুস সাহেব মহাসচিব ছিলেন না, আর আনাস মাদানী সাহেবও তখন বেফাকের সভাপতি এবং সাহেবজাদা হিসাবে অতটা পরিচিত ছিলেন না। তখন এই যে অন্যায় এবং অবিচার যে শুরু, এই কাজগুলোকে আমার ব্যক্তিগত রিলেটিভ দুইজন বেফাকে কর্মরত আছে, আমি নাম বলবো না, নাম বললে ওদের সমস্যা হবে। আর আমার মামা বেফাকের খাতা দেখেন অনেক বছর আগে থেকে পরীক্ষার উনি, সেই সুবাদে বেফাকের অনেক কিছু আমার জানা। ফরিদাবাদে আমি পড়াশোনা করছি, বাড়ি বেড়াতে আমি পড়াশোনা করছি, কাকিমুসা হুজুরের থাকার ফলে অনেকেই হুজুরের কাছে যাইতো এবং আমি অফিসের খাদিম ছিলাম, হুজুরের খেদমত করতাম, খাবার দাবার সহ যাবতীয় সব কিছু। তো অনেক কিছু চোখে দেখা এবং কানে শোনা। সেই হিসেবে বলতেছি, আপনার ইসমাইল বরিশালী যে হুজুর ছিলেন, উনি সহ এই যে তখন এই অনিয়ম, এগুলোর পিছনে ব্যক্তিগতভাবে আমি নাম বলেই বলবো, যদিও নাম বলাটা ঠিক না, বা আমাদের এখানে যে বড় ভাইয়েরা আছেন ওনারা অনেক ক্ষেত্রেই নামগুলো এড়িয়ে গেছেন। মূল দায়ী কিন্তু আবু ইউসুফ সাহেব। এটা অনেকেই স্বীকার করুক বা না করুক, অনেকদিন আগে থেকেই বেফাকের অস্থিরতা তৈরি করা, বেফাকে গ্রুপিং করা, বেফাককে কুক্ষিগত করা, এই যাবতীয় কার্যক্রমের মধ্যে উনি আপনার আবু ইউসুফ সাহেব অনেক আগে থেকেই। এবং এটা কেন এই কথা যদি বলি আমি, তাহলে সেটা অনেকে আমার প্রতি একটু বিরূপ মন্তব্য করবেন, কিন্তু আমি না বলে পারছি না। আঞ্চলিকতার একটা টান। বর্তমান বেফাক একটা কুমিল্লাময় বোর্ড হয়ে গেছে। এখানে আপনি আমি বেফাকের আমার রিলেটিভ থাকার কারণে, আমার বন্ধু থাকার কারণে আমি জানতে পারছি, বর্তমানে বেফাকের অফিসে যারা কর্মরত আছে এদের মধ্যে 85% কুমিল্লার, 85% লোক কুমিল্লার। এটা আপনি যে কোনো একটা কাজ করতে যাবেন, সর্বপ্রথম আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি বাড়ি কোথায়। আপনার বাড়ি কুমিল্লা, তো আপনি আলাদা একটা সুযোগ সুবিধাই পাবেন। তো যাক, সেদিকে যাই না। আপনার বেফাককে এক প্রকার এভাবেই নিয়ন্ত্রণ করা হয় আর কি, অনেক আগে থেকে আঞ্চলিকতার একটা বিষয় দিয়ে এটা করা হয়। আর যে বিষয়টা মানে আপনি বলছেন যে বর্তমানে পরিস্থিতি রোধ করা, শামসুল হুদা ভাই একটা কথা বলছেন যে 2016 সালের যে কাউন্সিল হয়, ওই কাউন্সিল বলতে কোনো কিছু ছিল না। সারা বাংলাদেশ থেকে অনেককে ডাকা হয়, আমিও গিয়েছিলাম, আমিও ছিলাম সেখানে উপস্থিত, আমার মাদ্রাসার প্রতিনিধি হিসেবে আমি সেখানে উপস্থিত ছিলাম। তো কোন ধরনের কোনো কিছু মতামত বা কাউন্সিল হিসাবে যে একটা ভোটাভুটি হয় বা মানুষকে মত ব্যক্ত করার যে একটা সুযোগ দেওয়া হয়, ওইরকম কোনো কিছু ছিল না। শুধুমাত্র চেয়ারম্যানের পক্ষ থেকে লিখিত একটা পত্র পাঠ করে সবাইকে শুনিয়ে দেওয়া হলো। আমরা যে জিনিসটা বর্তমান সমাজে মানে ফেসবুকে খুব বেশি হচ্ছে, আমি ফেসবুকে খুব অ্যাক্টিভ থাকি, কোনো কিছু সত্য উচ্চারণ করলেই বলা হয় ছেলেটা বেয়াদব, সে বেয়াদব, সে উস্তাদের লানতপ্রাপ্ত, উস্তাদের অভিশপ্ত, এইসব শব্দ বলে তাকে দূরে সরানো হয়। কিন্তু আমি একটা কথা অনেক আগে কোথায় যেন পড়ছিলাম, বড়দের অধ্যত্বপূর্ণ আচরণ ছোটদেরকে বেয়াদব হতে সাহায্য করে বা উৎসাহিত করে। এখন আমি বেয়াদবি করলাম,
বা আমি বেয়াদব হলাম, আমি সত্য উচ্চারণ করার কারণে আমি বেয়াদব হয়ে গেলাম। এখন কথা হলো, আমাকে বেয়াদবি করার জন্য বা বেয়াদবিমূলক কথা বলার জন্য সুযোগটা কে দিল? আমাদের মুরব্বীরা এবং আমাদের কাবিররা, ওনারা যদি কোনো ধরনের কোনো ভুলের মধ্যে, আমরা তো কখনো আমাদের এই তরুণ প্রজন্ম তো কখনো আল্লামা গহরপুরী রহমতুল্লাহ আলাইহিকে কথা বলে না, কলম ধরে না। আব্দুল জব্বার জাহানাবাদী রহিমাহুল্লাহ তাআলার জীবন কর্ম নিয়ে তো কেউ কোনোদিন কথা বলে না। আবুল ফাতাহ মোহাম্মদ ইহসাব রহিমাহুল্লাহ তাআলা, ওনার কথা নিয়ে তো কেউ কোনো ধরনের কোনো কটু বাক্য উচ্চারণ করে না। তাহলে আব্দুল কুদ্দুস সাহেব আমার সরাসরি বুখারীর উস্তাদ, আমার সরাসরি তিরমিজির উস্তাদ। আমি দুইটা কিতাব হুজুরের কাছে পড়ছি এবং সামনে বসেই পড়ছি। তথাপিও আমি ওনার বিরুদ্ধে কথা বলতেছি, কথা বলার সুযোগ পাচ্ছি বলেই। উনি যদি আমাকে সুযোগ না দিতেন তাহলে কিন্তু আমি কথা বলতাম না। বেফাকের হায়াতুল উলিয়ার পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে যে শুকরানা মাহফিল করা হয়, বড় কষ্ট লাগে, অন্তরের মানে কলিজা ফেটে যায়। ওইটাতেও আমি ছিলাম উপস্থিত এবং আমাকে এক প্রকার বাধ্য করে উপস্থিত করা হয়েছিল। ওখানে আব্দুল কুদ্দুস সাহেব বয়ানে যখন উনি বক্তৃতা দেয়, স্পষ্টভাবে বলছে আমাদের কওমি মাদ্রাসায় জঙ্গি থাকলে থাকতেও পারে। একটা শিক্ষা বোর্ডের মহাসচিব উনি যদি এই কথা বলে, তাহলে আমরা মানে আমাদের অভিভাবক কাকে বানাচ্ছি? আমরা শুধু এই জায়গাটাতে আমরা একটু বিবেচনা করি যে আমাদের অভিভাবক আমরা কাকে বানালাম। এরপরে আসি দ্বিতীয় কথা, আমাদের চেয়ারম্যান সাহেবকে নিয়ে। আমাদের অঞ্চলটা হলো হাওর অঞ্চল, একেবারেই হাওর অঞ্চল, কিশোরগঞ্জ জেলাধীন বাজিতপুর থানা, রাষ্ট্রপতির এলাকা, আপনার জনসাই হাওর। তো এখানে বর্ষাকালে প্রচুর পানি হয় এবং যখন বাতাস ওঠে তখন খুব ঢেউ হয়। ওই ঢেউয়ের সময় আমাদের বাড়ি থেকে চলাচলের জন্য থানা সদরে বা অন্য কোথাও যাওয়ার জন্য নৌকার বিকল্প কোনো রাস্তা নেই, নৌকা দিয়ে যেতে হয়। তো যখন দেখা যায় যে স্বাভাবিক অবস্থা, তখন যে কেউ বইটা ধরে, নৌকার হাল ধরে। কিন্তু যখন একটু বাতাস উঠে এবং ভালো ঢেউ উঠে, তখন সবচেয়ে দক্ষ মাঝি যে, তার হাতে বইটাটা দেওয়া হয়, যেই সে লোকের হাতে বইটাটা দেওয়া হয় না। আমরা তো আমাদের জাতির সম্পূর্ণ দায়িত্বটা এমন এক ব্যক্তিকে দিয়ে দিছি যিনি বাথরুমে গেলে আরেকজনের উপর নির্ভর করতে হয়। উনি কথা বলতে পারেন না নিজের ইচ্ছায়, উনি খাইতে পারেন না নিজের ইচ্ছায়, ওনার ছেলে ওনাকে যেটা শিখাই দেয় উনি সেটাই বলে। এখন আপনি আমাকে বলবেন যে উনি মাজুরের হালত চলে গেছে, ওনার এ ধরনের বোঝার সেন্স নাই। ওনার যদি এ ধরনের এই কিছু বোঝার সেন্স না থাকে, ব্যাপারে সভাপতি থাকার অধিকার ওনার নাই। যিনি কর্মমুখর হবেন, কর্মক্ষম হবেন এবং এত বিশাল বড় একটা বোর্ড, সমগ্র জাতি যাদের উপর নির্ভরশীল, আমাদের এই কওমি মাদ্রাসাগুলো যে বোর্ডের উপর নির্ভরশীল, এই বোর্ড আপনি পরিচালনা করবেন, অথচ আপনার হিতাহিত জ্ঞান শূন্য হবেন, আপনার চেয়ারম্যান হওয়ার অধিকার নাই। আপনি নৈতিকতার দিক থেকে আপনি চেয়ারম্যান হওয়ার অধিকার হারিয়ে ফেলছেন। আমাদের এই যে বর্তমানে কঠিন এক পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে উত্তরণের সবচেয়ে বড় যে উপায়, সেটা হলো তারুণ্য নির্ভর এবং কর্মক্ষম। পাকিস্তানের মতো, পাকিস্তানে হানিফ জালান্দুরির দামাত বারকাতুহু হাফিজাহুল্লাহ, উনি যেভাবে কাজ করে গেছেন, আব্দুল জব্বার জাহানাবাদী সাহেব, উনি বয়সের তুলনায় মুহতারাম মুজিবুর রহমান সাহেব, আপনার সাথে আমি একটু যুক্ত করি। তাইলে আপনি যেই কথা বলছেন যে চেয়ারম্যান হওয়ার নৈতিকতা উনি হারিয়েছেন, তাহলে আমরা দেখি আমাদের দেশের মধ্যে স্কুল, কলেজ, মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যে প্রতিষ্ঠানগুলো আছে, তাদের চাকরির নির্দিষ্ট একটা বয়স আছে। নির্দিষ্ট বয়স হয়ে গেলেই উনার অবসরে চলে যেতে হয়। তাহলে কি এখন সেই সময় এসে গেছে যে আমাদের কওমি মাদ্রাসার মধ্যে অবসরে যাওয়ার একটা বয়স নির্ণয় করতে হবে? জি, এটা তো অবশ্যই বর্তমান সময় আমাদের দরকার একটা বয়স সীমা নির্ধারণ করে দেওয়া। এই বয়সের পরে আমাদের বোর্ডের এবং শুধুমাত্র এখানে যেহেতু আজকে শুধুমাত্র বোর্ড নিয়ে কথা, এজন্য আমি হেফাজত নিয়ে কথা বলতেছি না। আমাদের বোর্ডের এমন একটা গঠনতন্ত্র, একটা বিধি এখন অনুচ্ছেদ এখানে যুক্ত করা দরকার, যে এই বয়স সীমার পরে কেউ আর চেয়ারম্যান থাকতে পারবে না, মহাসচিব থাকতে পারবে না। এটা যুক্ত করা অবশ্যই দরকার। আমাদের বর্তমানে এই ব্যাপার কমিটি তারুণ্য নির্ভর করে কর্মক্ষম এমন একটা কমিটি করা দরকার, যারা সার্বক্ষণিক ব্যাপারকে সময় দিতে পারবে। এখন আপনি এমন একজন লোককে মহাসচিব বানাইলেন এবং যিনি ফরিদাবাদের মতো বাংলাদেশের বৃহত্তম একটা মাদ্রাসার অন্যতম একটা মাদ্রাসা, এত বিশাল বড় মাদ্রাসার প্রিন্সিপাল। এই মাদ্রাসার আমি পড়াশোনা করার সময় আমি জানতে পারি এলাকার মানুষ কেউ এই মাদ্রাসাকে ভালো চোখে দেখেন। সেটার বিভিন্ন কারণ আছে, আমি ওইদিকে যাচ্ছি না। এলাকার মানুষ প্রচুর শত্রুতা এবং আপনার পাকা চোখে দেখে মাদ্রাসার, এবং এটার অন্যতম একটা কারণ আব্দুল কুদ্দুস সাহেবের চালচলন, ওনার ব্যক্তিগত চালচলন এবং ওনার ব্যক্তিগত যে উসামা মোহাম্মদ ইদানিং কিছু বিষয় তুলে ধরছে, আমি ওদিকে যাচ্ছি না। ওনার ব্যক্তিগত কিছু বিষয় চালচলনের কারণে এলাকার মানুষ ওনাকে ভালো চোখে দেখেন। মুহতারাম মুফতি মুজিবুর রহমান সাহেব, আমি শেষ করবো, 2 মিনিটে 1 মিনিটে শেষ করবো। না শেষ করতে বলতেছি না, আপনি আলোচনা করেন। এই যে আপনি বললেন ওনার চাল চলন, আব্দুল কুদ্দুস সাহেব হুজুরের চাল চলন, আপনি তো ওনার ছাত্র, আপনি ওনার কাছে বুখারী পড়েছেন, তিরমিজি পড়েছেন,
তারপরে বলেছেন উনি আপনাকে বলার সুযোগ করে দিয়েছেন বিদায় আপনি সমালোচনা করতে বাধ্য হয়েছেন। হ্যাঁ, ইসলাম আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে, কেউ যদি সমালোচনা করার মতো আচরণ করে তার সমালোচনা করতে হবে। সব জায়গার মধ্যে হুজুর হুজুর করলে চলবে না, কারণ একজন হুজুর হুজুরের কাজ না করলে হুজুর হুজুর করা মানে জাতির ক্ষতি করা। সাহেবের এমন কি চাল চলন যেই জন্য এলাকার মানুষ দেখতে পারে না, আপনি আংশিক যদি কিছু বলতেন। আমি ওদিকে যেতে চাচ্ছিলাম না। আচ্ছা, শুধু এতটুকু বলি, আমি আপনার কাছে আমার অনুরোধ, ওদিকে আপনি আমাকে নেবেন না, যেহেতু এটা লাইভ প্রোগ্রাম। ওনাদের অনেক ক্ষমতা দেয়, অনেক ক্ষমতা। আমি এই অল্প বয়সে জেলের বাদ খেতে চাই না। শুধু এতটুকু বলি, উনি আপনি কি বলতে চাচ্ছেন, জেলের কথা বলতেছেন কেন? আপনি কি বলতে চাচ্ছেন? তার মানে কি সন্ত্রাসের সাথে ওনাদের যোগাযোগ আছে নাকি? না, সন্ত্রাসের সাথে যোগাযোগ আছে সেটা আমি বলি না। কষ্ট করেন আজকে জাতির কাছে আমরা আমানত। আমি একটা মাঝখানে ঢুকছি, একটু আমি মাঝখানে ঢুকছি ভাই। জি ওয়াজেদ আলী ভাই, আমার মনে হয় আলোচনা কিন্তু ব্যক্তি কেন্দ্রিক চলে যায় না, ব্যক্তি কেন্দ্রিক না, আলোচনার মাঝখানে কোনো প্রসঙ্গ আসলে তো বলতেই হবে। আচ্ছা ঠিক আছে, মুহতারাম মুফতি মজিবুর রহমান তাসকিন ভাই, আপনার কাছে ইনশাআল্লাহ আবারও আমরা আসবো। আপনি যে জিনিসটা বলতে চাচ্ছেন না, জোর করে আপনাকে বলাইতে চাই না। ইনশাআল্লাহ আমি একটু ইন্টারফেয়ার করি, সামান্য একটু ইন্টারফেয়ার করতে চাই। মজিবুর রহমান তাসকিন সাহেবের কথা থেকে উনি কেন আতঙ্কিত? দেখেন, যেখানে এত বড় একটা কেলেঙ্কারি ফাঁস হলো, সেখানে কোথায় এটার সুরাহা করা হবে, কোথায় এটা সমাধান করা উচিত, কোথায় এটা বিচার আচার করা উচিত, কওমির ইমেজ রক্ষা করা উচিত, সেগুলি না করে উল্টো কে ফাঁস করলো, কে কে এটার মধ্যে কমেন্ট করলো, তাদেরকে হুমকি ধামকি এবং খুঁজে বেড়ানো হচ্ছে। এটা কি প্রমাণ করে মজিবুর রহমান তাসকিন কেন ভয় পাবে না বলেন? রীতিমতো পেশি শক্তি, প্রশাসনিক শক্তি। ফরিদাবাদের অফিসে বসে আব্দুল কুদ্দুস সাহেব এই কথা পর্যন্ত বলতে যে আনিউসা মোহাম্মদকে বের করেই ছাড়বো। এবং পুলিশের যে আইটি বিভাগের যে বিভিন্ন আইটি বিভাগের লোকজন আছে, তারা বর্তমানে ফরিদাবাদে বিভিন্ন সময় এইসব বিষয় নিয়ে সেরা অ্যাক্টিভ। তারা তো এই বিষয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম না। এলাকাবাসীর সাথে ওনার সম্পর্কটা খুব একটা ভালো না, যে কারণেই হোক। তো এই কারণে আর কি, যেটা বলতেছিলাম, ফরিদাবাদের বিশাল বড় মাদ্রাসা পরিচালনা করে আপনি ব্যাপারকে কত বিশাল বড় একটা বোর্ডের দায়িত্ব নেবেন, পরিচালনা করতে এখানে সমস্যা হবেই। এ কারণে আমি মনে করি ব্যাপারটা এমন কাউকে মহাসচিব বানানো দরকার, যিনি শুধুমাত্র ব্যাপারটা নিয়ে টেনশন করবেন। আব্দুল জব্বার জাহানাবাদী সাহেব যেভাবে সমগ্র জীবন যৌবন পুরোটা দিয়ে গেছেন ব্যাপারকে, এমন একজন তরুণ হানিফ জলান্ধরি আমাদের বাংলাদেশে দরকার, যিনি ওনার জীবন যৌবন দিয়ে ব্যাপারকে একটি আদর্শিক এবং পেশাদারী বোর্ড হিসাবে, শিক্ষা বোর্ড হিসাবে আমাদের সামনে জাতিকে উপহার দিবেন। এই জন্য আমাদের এমন একজন লোক দরকার। আলহামদুলিল্লাহ, আপনাকে আন্তরিক মোবারকবাদ, জাযাকাল্লাহ। অনেক সুন্দর আলোচনা করেছেন। আপনার আলোচনার থেকে আমরা এবং আজকে লাইভে যারা সম্পৃক্ত আশা করি অনেক কিছুই বুঝতে পেরেছে। আপনাকে আন্তরিক মোবারকবাদ। মুহতারাম মুফতি মাসুম আহমদ হাফিজাহুল্লাহ, আমি আপনার কাছেই যাচ্ছি, যেহেতু আপনি আলোচনার মধ্যে একটু শেয়ার করেছিলেন, তো আমি আপনার কাছেই একটু আগাম চলে আসলাম। আপনি যেই বিষয়টা শেয়ার করেছিলেন সেইটাও বলবেন, পাশাপাশি আমি আপনাকে একটা প্রশ্ন করব। বর্তমান মহাসচিব আব্দুল কুদ্দুস সাহেব হাফিজাহুল্লাহ, উনি অনেক বড় আলেম, অনেক বড় বুজুর্গ, আমরা সবই স্বীকার করি। কিন্তু একজন ব্যক্তি কয়টা দায়িত্ব পালন করতে পারে? একদিকে উনি ফরিদাবাদের মহাপরিচালক, আবার তিনি হাটাজারি মাদ্রাসার সম্মানিত শুরা সদস্য, আরো অনেক সামাজিক কর্মকাণ্ডের সাথে উনি সম্পৃক্ত আছেন, আবার বিভাগের মহাসচিব, আবার সিনিয়র সহসভাপতির পোস্টটাও কুক্ষিগত করেছেন। কারণ এইটা যদি কুক্ষিগত না করেন তাহলে তো ওই যে হায়াতুল আউলিয়া ওই জায়গার মধ্যে কো চেয়ারম্যানের দায়িত্ব নিতে পারেন না। এইটা নিতে হইলে সিনিয়র সহসভাপতির দায়িত্ব দরকার। তো উনি একজন ব্যক্তি, একদিকে আশরাফ আলী হুজুরের মৃত্যুর পরপর কো চেয়ারম্যানের পদ নিয়েছেন হায়াতুল আউলিয়া, এইটা নেওয়ার জন্য কুক্ষিগত করেছেন বিভাগের সিনিয়র সহসভাপতির পোস্ট। এর আগে মূলত উনি ছিলেন মহাসচিব, আবার ফরিদাবাদের মহাপরিচালক, আবার হাটাজারি শুরা সদস্য। এই ব্যক্তির তো আরো কত কাজকর্ম আছে, থাকতে পারে, আমরা সহজেই বুঝি। ওনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য তো সবাই পাগল, বিশেষ করে ছাটুকাররাও পাগল। তো একজন ব্যক্তি কয়টা দায়িত্ব নিতে পারে এবং কয়টা দায়িত্ব পালন করতে পারে, এবং এই ব্যক্তির দ্বারা
বেফাক কি উন্নতি হবে নাকি অবনতি হবে, বেফাকের সুনাম হবে নাকি দুর্নাম হবে, হায়াতুল আউলিয়ার সুনাম হবে নাকি দুর্নাম হবে, বাস্তবতাটা কি, এই জিনিসটা যদি আপনি স্পষ্ট করতেন এবং খুলুসিয়াতের সাথে তাত্ত্বিক কথাগুলো বলতেন, একটাও যদি মনের মধ্যে লুকায়া না রাখেন। আমরা চিহ্নিত হয়ে গেছি, লুকায়া রেখা কোনো লাভ নাই। প্রথমত কথা হলো, এটা তো রীতিমতো কওমি সমাজের দেউলিয়াত। কি দেখলে মনে হয় যে এখানে কওমি সমাজের ভিতরে দায়িত্ব পালন করার মতো উপযুক্ত লোক না থাকায় সংকটের কারণে সব মিলে একজন লোককে দিতে হয়েছে। যদি কেউ এইভাবে বুঝতে চায়, যদি কেউ এইভাবে ভাবতে চায়, তাকে সেই সুযোগ করে দেওয়া হয়েছে। এটা করে আপনার প্রশ্ন আমি এবার জবাব দিই। একজন লোক 100 দায়িত্ব পালন করতে পারে যদি সে নিজেকে 100 দায়িত্ব পালন করার উপযুক্ত প্রমাণ করতে পারে। আর একজন লোক একটা দায়িত্ব পালন করার উপযুক্ত সে নয় যদি সে নিজেকে প্রমাণ করতে না পারে, এবং তার ব্যর্থতাটাই যদি এখন এই দায়িত্বশীল যারা আছেন তাদের ব্যর্থতা যেভাবে দিবালোকের চাইতেও স্পষ্ট, এদের দ্বারা একাধিক তো দূরে রইল, একটি দায়িত্ব পালন করাও সম্ভব নয়, যা ইতিমধ্যে তারা তাদের ব্যর্থতা প্রমাণ করছেন। এজন্য আমি সুনির্দিষ্ট করে যদি বলতে চাই, কোনো ব্যক্তি বিশেষের সাথে আমাদের কারোর সংঘাত নাই। কোনো ব্যক্তি বিশেষের সাথে যদি সংঘাত থাকতো অথবা কারোর যদি চাটুকারিতা উদ্দেশ্য হতো, আপনাকে আমি খুব সহজভাবে বলি, আর লাইভে যারা আমাদের সাথে যুক্ত আছে তাদেরকে আমি বোঝানোর জন্য সহজভাবে বলি। একই সময়ে কে বা কারা, দেখেন মানুষ, ভালো মানুষের মূল্যায়ন আছে। আমি আরো 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 পরিষ্কার করে বলি, এই রিসেন্টলি অনেক নেতৃস্থানীয় লোকজন চলে গেছেন দুনিয়া থেকে। দেখা গেছে 2-1 লোক এমনও পৃথিবী থেকে গেছেন যারা সম্পূর্ণ বিপরীত মেরুর, বিপরীত চিন্তা চেতনার রাজনীতির সাথে সংশ্লিষ্ট হওয়া সত্ত্বেও কোটি কোটি মানুষ তাদের জন্য দোয়া করছে। আবার দেখা গেছে 2-1 এরকম চলে গেছে যাদের চলে যাওয়াতে অনেকেই মন খুলে একটু দোয়াও করতে পারেনি, অনেকে বিরূপ মন্তব্যও করছে। আমি সেদিকে যেতে চাই না। তাহলে কি বোঝা গেল, মানুষের কাছে আসলে ভালোত্বের মূল্যায়ন আছে। দেখেন, এই বেফাক নিয়ে আমরা কথা বলতেছি, ঠিক এর মধ্যেই মাওলানা মাহফুজুল হক সাহেব আমার ব্যক্তিগত সম্পর্কের কোনো মানুষও না, আমি ব্যক্তিগত জীবন্ত কোনো মানুষকে নিয়ে চাপলুসি আমি করার পক্ষপাতিত্ব না। আমার পেজে ঢুকলেই দেখতে পারবেন, আমি এটা পছন্দও করি না যে কাউকে আমি হাইলাইট করে আসমানে তুলে দিলাম। আমার যিনি শেখ আছেন, আমার একাধিক শেখের খিলাফত আছে, আমি তাদেরকেও আমি নাম বলে উচ্চারণ করে আসমানে উঠাইতে আমি রাজি না। ওই যে আমি বলছি, আমি এই চিন্তা চেতনা পোষণ করি যে মানুষ মরার আগে বিশ্বাস নাই। আর আমাকে যারা মারা গেছেন, ইতিমধ্যে রাহিমাহুল্লাহ হয়েছেন, তাদের বিষয়ে জিজ্ঞাসা করেন, আমি প্রাণ খুলে তাদের জন্য আমি প্রশংসা করে দিই, কোনো সমস্যা নেই। কিন্তু জীবিত কারুর প্রশংসা করা একটু মুশকিল। আচ্ছা দেখেন, মাহফুজুল হক সাহেবের নামেও তো একটা কথা বের হলো। আত্মবিশ্বাস কাকে বলে, কনফিডেন্স কাকে বলে, আত্মপ্রত্যয় কাকে বলে? কই, তিনি তো সাথে সাথে প্রতিবাদ করলেন। আচ্ছা, উনি প্রতিবাদ যদি নাও করতেন, দেখেন মানে ইমেজ, স্বচ্ছ ইমেজ কাকে বলে? নিজের ব্যক্তি যেমন নিজের ক্রিয়েটিভিটি, নিজের কর্মতৎপরতা, নিজের স্বচ্ছতা মানুষের কাছে তিনি কেমন প্রমাণ করে রাখছেন যে আজকে মাহফুজ সাহেব তো ওনার ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে উনি প্রতিবাদ জানানোর কথা জানাইছেন। উনি জানানোর আগে লাখো লোক তাদের মনের বিশ্বাস থেকে তারা বলছে এটা অসম্ভব, হইতেই পারে না। মাহফুজ সাহেব কি তাদেরকে টাকা পয়সা দিয়ে পোষেন? মাহফুজ সাহেবের ওস্তাদের ওস্তাদ হওয়ার যোগ্য মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব। মাহফুজ সাহেবের ওস্তাদের ওস্তাদ হয়তো তালাশ করলে বের হবে। কেন লোকে তার পক্ষে বলে না? এই জায়গাটাতে লোকেরা মাহফুজ সাহেব তো পয়সা দেন নেই, মাহফুজ সাহেব তো ডেকে খাওয়ার নেই, মাহফুজ সাহেব তো আমার আত্মীয় স্বজন হন না। আমি তো তাকে প্রশংসা করে আসমানে উঠাচ্ছি তা বলতেছি না, আমি মানুষের ভিউটা বলতেছি। মানুষের কাছে ভালোত্বের মূল্য আছে, ক্রিয়েটিভিটির মূল্য আছে। যারা কাজ করে দেখাইতে পারে, যারা কাজে তৎপর, হয়তো তিনি কিছু করেন, মানুষের যে কারণে তাকে মূল্যায়ন করছে, মানুষে বিশ্বাস করছে যে এই অসততা তার দ্বারা হয়নি, যে কারণে মানুষ তার পক্ষে প্রতিবাদ জানিয়েছে। ঠিক আমি সুনির্দিষ্ট করে প্রস্তাব করতে চাই, একদম ঝেড়ে মুছে সুন্দর করে নতুন আঙ্গিকে বেফাক এবং আল হায়াতুল আউলিয়া, এটা তো আরো উচ্চ পর্যায়ের একটা প্রতিষ্ঠান, একে আরো বেশি স্বচ্ছ করার জন্য সুনির্দিষ্ট করে আমার অতি ক্ষুদ্র জ্ঞানী একটা প্রস্তাব এই লাইভের মাধ্যমে জনসাধারণের সামনে এবং বিশেষত আমাদের কওমি সমাজের কাছে আমি প্রস্তাবটা রাখতে চাই। তার মাঝখানে আমি ভুলে যেতে পারি, এজন্য আমি বলি, আমার ছাত্ররাও এবার পরীক্ষার্থী এবং আরো আগে থেকে পরীক্ষার্থী। আমি জানি না সুনির্দিষ্ট করে বললে অথবা আজকে লাইভের পরে খোঁজ নিয়ে আমার মাদ্রাসার উপরেও কোনো অ্যাকশন তারা নেবে কিনা, দেখা গেল ধাক্কাটা দিল, অথবা পরীক্ষার নাম্বারের ভিতরে কোনো এখন মানে ভয় এবং আতঙ্ক। আমার তাসফিন ভাই, মুজিব বিন তাসফিন ভাই, উনি বললেন এই বয়সে জেলের ভাত খেতে চাই না, আর আমি আমার ছাত্ররা শেষ পর্যন্ত আবার বিপদে না পড়ে যায়। দেখা গেল তাদের মানে এই পরিস্থিতিতে খোঁজ নিয়ে দেখেন সব মাদ্রাসারা ফিল করতেছে
তারা লেখে না ফেসবুকে এই ভয়ে যে পরিচয় বের করে দেখা গেল আমার মাদ্রাসার বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়া হলো, আমার ছাত্রদের বিরুদ্ধে একটা বিরূপ কোনো ব্যবস্থা নিয়ে নেওয়া হলো। কেন? যতক্ষণ পর্যন্ত আমরা এই আস্থার জায়গাটা না পাচ্ছি। আমি বললাম যে বড়দা আমাদেরকে বড় কথা বলার জন্য তৈরি করে দিচ্ছেন। আজকে যদি কোনো একজন বড় আজকে যদি কথা বলেন তোমরা চুপ থাকো, আমরা দেখতেছি বিষয়টা, আমরা সঠিক বিচার করবো, আমরা একজনও কোনো কথা আওয়াজ করতাম না। আলহামদুলিল্লাহ সেই আদবটুকু আমাদেরকে আমাদের বড়রাই কিন্তু শিখিয়েছেন। আলহামদুলিল্লাহ আমাদের সেই মানসিকতা এখনো আছে। যদি নাই থাকবে, একই সময়ে দুর্নীতির দুটো বিষয় সামনে আসলো, আবু ইউসুফ সাহেবের এবং আবু ইউসুফ গং বলি আমি, তাদের বিষয় আসলো, মাহফুজ সাহেবের নামে আসলো। মানুষ মাহফুজ সাহেবটা নিল না কেন? মুহতারাম মুফতি মাসুম আহমদ সাহেব, আমি একটু শেয়ার করব যে দেখেন, এই যে আপনি একটা চমৎকার একটা কথা বলেছেন যে বড়রা কথা বলে না। বড়রা যদি বলতো যে তোমরা চুপ করো, আমরা দেখতেছি, তাইলেই কিন্তু সবাই শান্ত হয়ে যায়। কিন্তু বড়রাও কথা বলে না, আবার ছোটরা কথা বললে বলে ফিতনা লাগাইতেছে, বিয়াদবি করতেছে। আপনি এইটার ব্যাখ্যা কি দিবেন? এইটার ব্যাখ্যা একটু দরকার। এটা আমাদের ইতিপূর্বে একজনে বলে গেছেন আমাদের আলোচকদের ভিতরে, এটা আমাদের একটা ট্রেন্ড, আমাদের দেশের একটা কালচার হলো, আপনার যখন কাউকে পছন্দ হবে না, চট করে ইহুদির দালাল, জামাতের দালাল, অমকের দালাল, এবং আরেকটা হলো হালাক হয়ে গেছে, আইল্যান্ড কাজে লাগেনি, ধ্বংস হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি নানান রকম। ওইগুলি আজকালকার কি বলবো, দুনিয়া তো এগিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ ছাত্র, আলেম, ওলামা সবাই এখন যথেষ্ট সচেতন, অনেক বেশি সচেতন। কোন বেয়াদবির যে সংজ্ঞাটা এখন ওইভাবে আগের মতো আর গেলানো যায় না। বললেই যে লোকে এখন বেয়াদব মনে করে, মনে করে না। এখন আমি এই জন্য আমি ওইটাকে বড় করে কোনো কিছু দেখতেও চাই না। ওগুলি তারা বলতেই থাকবে, তাদের ওই বলা কথাতে কোনো কিছু যায় আসে না, এদিকে কিছু যায়ও আসে না, এবং এই পরোয়া করে কোনো লাভও নেই। এখন আমাদের ছাত্ররা যথেষ্ট ভালো মূল্যায়ন শিখে গেছে, যথেষ্ট। আমি একটা উদাহরণই যথেষ্ট। মাহফুজ সাহেবের বিষয়টাই দেখেন, এই হাওয়ার ভিতরে ওইটা নিয়ে তো তুমুল হওয়ার কথা ছিল। হ্যাঁ, এত বড় একটা টাকা চুরি এই হয়েছে না, উল্টো হলো। কি উল্টা হলো? কেউ বিশ্বাস করলো না কথাটা, বরং কেউ কেউ ধরে নিল যে সবার সমগ্র কওমি সমাজের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এটা একটা চতুরতা, স্বচ্ছ ইমেজের একজন লোককে জড়িয়ে যাতে করে জিনিসটাকে ঘোলাটে করে দেওয়া যায়। কিন্তু লোকে কিন্তু খায় নেই। মানুষ সেই পর্যায়ে সেই লেভেলের বোকা আর এখন নাই। আমরা আসি বোকা খানিক, কিন্তু সেই লেভেলের বোকা নাই। সেই বোকামিতে খানিকটা অগ্রসর হয়ে গেছে সবাই। আর সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে এখন আপনি চাইলেই কোনো কিছু ধামাচাপা দিবেন, মুখটা বন্ধ করে দিবেন, এত সহজ নয়। এই যে তাসফির ভাই বলতেছেন আপনাকে যে কি হবে, আপনার কি মনে হয় গোয়েন্দা সংস্থা? হ্যাঁ, একটা হলো যদি কোনো রাজনৈতিক দর্শন থাকে, রাজনৈতিক কোনো অভিপ্রায় থাকে, সেটা ভিন্ন কথা। আমার পেজের ভিতরে আমি লিখছি এক জায়গাতে, আইটি সেকশনে খুব ট্যালেন্টেড, মাল্টি ট্যালেন্টেড পার্সনদেরকে সেখানে সরকার নিয়োগ দেয়। আইটি সেকশনে, আইটি যে বিভাগ আছে সেখানে যাকে তাকে নিয়োগ দেওয়া হয় না। তারা যদি আজকে এই সমস্ত আলোচনাগুলি দেখে এবং মানুষের পালস বোঝার চেষ্টা করে, সরকারও কখনো এই ঝুঁকি নিবে না। এমনি সরকার আছে বিপদের ভিতরে, এই করোনা নিয়ে, শাহেদ এবং সাবরিনা কেলেঙ্কারি নিয়ে সারা বিশ্বব্যাপী একটা ব্যাপক সমালোচনা ঝড় বইতেছে। সরকার সেই ইমেজ রক্ষার চেষ্টায় আছে। সেখানে এসে গোটা কর্মী সমাজের একটা চাওয়া পাওয়ার বাহিরে গিয়ে সরকার ওই কোথাকার নুরুল আমিন, এরপরে কোন জায়গার আবু ইউসুফ, এবং তাদের জন্য এই এত মানুষের, লাখো মানুষের এই মনের চাহিদাকে সরকার বিধানগুলি দেখাবে। আমার মনে হয় না সরকার এত বোকা। এরপরেও যেহেতু তাদের পেশি শক্তি আছে, ব্যক্তি বিশেষের সাথে তাদের সম্পর্কের কারণে হয়তো হয়রানি করতে পারে। কিন্তু দেখেন, এই ভয় করলে বা এরকম চিন্তা চেতনা করে যদি সবাই চোখ মেরে যায়, তাহলে কোনোদিন পরিবর্তন সম্ভব নয়। কাউকে নিতেই হবে, কাউকে সত্যটা বলতেই হবে। আমি সুনির্দিষ্ট প্রস্তাব করতে চাই, সর্বোচ্চ শ্রদ্ধার জায়গাতে আমরা এখনো হাটাজারি হযরতকে দেখি এবং আমৃত্যু আমরা দেখতে চাই। এটা ওনার কোনো পদবীর সাথে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এক জীবনে হাটাজারি হযরতকে যে সম্মান মর্যাদা দিয়েছেন, পৃথিবীতে বহু কম মানুষ এরকম গেছে যারা এতটা সম্মান মর্যাদা পেয়েছেন। খুবই ঘনিষ্ঠ জনের কারণে মাঝে মাঝে সেই প্রশ্ন, সেই মর্যাদার জায়গাটা প্রশ্নবিদ্ধ হচ্ছে। এটা আমি চাইবো আমাদের সর্বজন শ্রদ্ধেয় তিনি নিজেই হতে দিবেন না। এটা তার কাছে আমাদের চাওয়া পাওয়া থাকবে। আজকের লাইফটা হয়তো তাদের কাছে যাবে, অনেক বিশ্লেষণ হবে, অনেক ব্যাখ্যা বিশ্লেষণ হবে, অনেকে গালি বন্ধ দিবে, আমাদেরকে অনেক রকম দালাল টালাল ইত্যাদি ইত্যাদি অনেক রকম অনেক কিছু হয়তো শুনতে হবে। কিন্তু আমার মনে প্রাণে কামনা করি শ্রদ্ধার সেই জায়গাটা রক্ষা করবেন। আর বেফাকের বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব করতে চাই, যেটা 3 বছর বেফাকের প্রস্তাব সম্পর্কে আপনার কাছে মুহতারাম আবারও আসবো। আপনি বেফাকের প্রস্তাবের সাথে আরো কিছু নতুন নতুন আলোচনা আমাদের জন্য রেডি রাখেন।
কারণ আপনার আলোচনার অনেক সুন্দর সুন্দর কমেন্ট আসতেছে। আর আবার কেউ কেউ আপনি বলছেন যে হয়তোবা আমাদেরকে দালাল বলবে, গালি দিবে, বলবে কি বলা শুরু হয়ে গেছে। কমেন্ট তো আমি দেখতেছি, আপনারা হয়তোবা দেখতেছেন না। কিছু সাজানো লোক তো, কিছু ভাড়াটিয়া লোক তো আছে যারা অলরেডি আমাদেরকে দালাল এবং আরো বিভিন্ন সুন্দর সুন্দর ভাষায় আমাদেরকে মানে সিক্ত করতেছেন। যাই হোক, ওনাদের জন্য দোয়া করি। আমাকে একটু সুযোগ দিবেন, একটা জরুরি হ্যাঁ, আল্লাহ পাক ওনাদেরকে হেদায়েত করুন। আমি যাব মুহতারাম ওয়াজেদ আলী ভাইয়ের কাছে। তার আগে যেহেতু মুজিবুর রহমান তাসফিন সাহেব একটু সুযোগ চাইতেছেন, আপনি 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আপনার কথাটা শেষ করেন, আপনার কাছে আমরা আবারও আসবো। মিশে এই জীবনের রংধনুটা মুছে যাবে একদিন, জেনে নাও। থাকতে সময় খোদার রাহে নিজের জীবনটা সঁপে দাও, হায়রে নিজের জীবনটা সঁপে দাও।